গতকাল রাতে আব্বা দ্বিতীয় বিয়ে করে বউ এনেছে। নতুন বউ বয়সে আমার বড় আপার সমান হবে। বড় লজ্জার বিষয়। অথচ এই ভয়ঙ্কর লজ্জাজনক কাজ করা আমার আব্বার মুখটা হাসি হাসি, বিন্দু মাত্র অস্বস্তি নেই, চেহারায় সুখী সুখী ভাব। তিনি বাজারের থলেটা হাতে নিয়ে রোজকার মতো আমায় জিজ্ঞেস করলেন, আইস কি মাছ আনা যায় কত দোয়েল? আমার নাম দোয়েল না, সুন্দর একটা নাম আছে আমার। ফুলের নামের নাম, যে ফুলে গন্ধ প্রচুর। ধরতে পেরেছেন তো? হ্যাঁ, জুই আমার নাম। কিন্তু বাবা আদর করে দোয়েল বলে ডাকেন। শুধু আমাকে না, আমার সব বোনদেরকে তিনি নাম ডাক দিয়েছেন। সব পাখির নামে নাম। সব বোন বললাম কারণ আমার ভাই নেই। আব্বা এখনো যাননি, সামনে দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছে মাছের নাম না শুনে তিনি যাবেন না। আমি শীতল সুরে বললাম, নতুন মেয়ের থেকে মাছের নাম শুনে আসবো? কোন মাছ তার পছন্দের? শুনবি? তাইলে তাই কর, শুনে আয়। আব্বার চোখে মুখে গদগদ ভাব। থাকার কথাই, কারণ নতুন বউ নিয়ে তিনি গত রাতে ফিরেছেন প্রচন্ড ভয়ে ভয়ে। ভেবেছিলেন অনেক হইচই হবে, কান্নাকাটি হবে, নাটক হবে। তার কিছুই হয়নি। আমরা বেশ স্বাভাবিক। আবার বিশাল বড় দুশ্চিন্তা দূর হয়েছে। আমি বারান্দা দিয়ে ঢুকে নিজের রুমে এলাম। মাথা ঝিমঝিম করছে সকাল থেকে। অথচ আব্বার আকস্মিক কাজটি আমাকে তেমন বিস্মিত করেনি। 3 দিন আগে বাজার করার কথা বলে তিনি বের হয়েছিলেন। কাল রাতে ফিরেছেন বউ নিয়ে, যেন এমন হওয়ার কথা ছিল। আব্বা যে বদলে গিয়েছিল তা বুঝতে পেরেছিলাম আমি, বুঝতে পারেনি আমার বাকি বোনেরা। আর আমার রুগ্ন মা, তারা গত রাত থেকে শ্বাস নিতে ভুলে গেছে যেন। বাকরুদ্ধ সবাই। তাদের মুখে এখনো ভাষা ফোটেনি, বেলা গড়াচ্ছে। আব্বার দ্বিতীয় বিয়ের মতো বড় মাপের খবরটা দুপুর পর্যন্ত লুকিয়ে রাখা গেল। সময় বাড়ার সাথে সাথে সেটা সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ল। তারপরের অংশ স্বাভাবিক। গ্রামের আনাচে কানাচে থেকে সবাই আমাদের বাড়িমুখী হওয়া শুরু করলো। সামনের ছোট্ট উঠোনে তখন তুমুল ভিড়, লোকে লোকারণ্য। এক চোখে দেখতে না পাওয়া মজিদার মা থেকে শুরু করে বাদ যায়নি টুটুলের বয়স্কা দাদি। আমি বারান্দার এক কোণা থেকে সবাইকে লক্ষ্য করছিলাম। নতুন বউ উঠোনের মাঝে চেয়ারে বসে আছে। পাশের বাড়ির চাচি সবার দেখার সুবিধার্থে তাকে খোলা জায়গায় বসিয়ে দিয়েছে। তাকে ভীত দেখাচ্ছে না, বড় লাজুক চেহারা, ঝলম দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছে। সে কি জানতো না যে লোকটিকে সে বিয়ে করছে? তার ঘরে বড় বড় 4টে কন্যা আছে। আছে রুগ্ন দেহের এক স্ত্রী। ওনায় টান পড়ায় নিচের দিকে তাকালাম। পুতুল মুখে আঙুল দিয়ে ডাকছে আমায়। কোলে তুলে নিলাম ওকে। আমার সবচেয়ে ছোট বোন পুতুল, বয়স 2.5 হবে। সবেমাত্র কথা বলা শিখেছে। ওকে কাছে টেনে বললাম, পুতুল, খিদে পেয়েছে? ও 2 দিকে মাথা নাড়ল। তার উত্তর হ্যাঁ নাকি না বুঝতে বেগ পেতে হলো। ওকে নিয়ে মায়ের রুমের দিকে পা বাড়ালাম। পুতুল এখনো বকের দুধ খায়। দেখি মা একটু কাছে নেই কিনা। মা রুম অন্ধকার করে রেখেছে। দক্ষিণে জানালাটা পর্যন্ত বন্ধ। অথচ ওই জানালা মা কোনো দিন বন্ধ করে না। ঝড় বৃষ্টির রাতেও না। ওটা বন্ধ করলে নাকি মায়ের দম বন্ধ হয়ে আসে। আজ মায়ের দম বন্ধ হয়ে আসছে না, নিঃশ্বাস আটকে আসছে না। মায়ের কাছে এগিয়ে গেলাম। মা একা নেই, তার সাথে বড় আপা আর সেজ আপা বসে রয়েছে। সবার মুখ শুকনো। বড় আপাকে উদ্দেশ্য করে বললাম, আপা, দুপুরে খাবে না? আপা আগের মতো নির্বিকার রইল। আপা অন্তঃসত্ত্বা, এখন খালি পেটে থাকা পেটের বাবুর জন্য ক্ষতিকর। আপা বুঝে না যেন। এত অবুঝ হলে হবে? সেজ আপাকে ডাক দিলাম আমি। আপাও প্রত্যুত্তর করলো না, সামান্য নড়ল শুধু। সেজ আপার বিয়ে ঠিক হয়েছে। ছেলে আমাদের পাশের গ্রামের। এখন একটু সতর্ক থাকতে হবে, চেহারা সুন্দর রাখতে হবে। এত দুশ্চিন্তা করলে চলবে? বিয়ের আগের গুটি কয়েক দিন আপাকে নিজে যত্ন নিতে হবে। বিয়ের দিন যেন তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর কনে লাগে। আমার বুকে ছোট্ট একটা ভয় দানা বেঁধেছে। আব্বার দ্বিতীয় বিয়ের ঘটনা যদি পাত্রপক্ষের কানে যায়, তারা কি বিয়েটা করবে? আমি মনে মনে দোয়া করতে থাকলাম, সে আপার বিয়েটা যেন ভেঙে না যায়। সন্ধ্যা মিলাবে মিলাবে আমি বাড়ির সামনের পুকুর পাড়ে হাঁটু মুড়ে বসে পড়লাম। শুকনো পুকুর, বর্ষায় জলে ভরে ওঠে। বর্ষা চলে যাওয়ার কয়েক মাসের মধ্যে শুকিয়ে মাটি বের হয়ে যায়। পানি শূন্য পুকুর আমার ভালো লাগে না।
এবারে বর্ষা আসতে এত দেরি করছে কেন? সময় গড়াচ্ছে, পাখিরা নিরে ফিরছে, চারিদিকে ঝিঝি পোকার ডাক বেড়ে চলেছে। পুকুর পাড়ে বসে থাকা অবস্থায় চারপাশে অন্ধকার ঘনিয়ে এলো। আজ অন্ধকার এত ঘন কেন? আমার মন খারাপের তীব্রতা টের পেয়েছে বুঝি। উঠোন থেকে পুতুলের কান্নার আওয়াজ ভেসে আসছে। দ্রুত উঠে দাঁড়িয়ে পড়লাম। পুকুর পাড় ছাড়ার আগ মুহূর্তে পূব দিকের বাড়িটিতে তাকালাম। সারা বাড়ি জুড়ে জল জলে সাদা আলো জ্বলছে। আমার এপাশে এত অন্ধকার, ও বাড়িতে থাকা নিষ্ঠুর মানুষটি কি টের পাচ্ছে এই অন্ধকার? সারা বাড়ি অন্ধকারে নিমজ্জিত। বিদ্যুৎ চলে গেছে দীর্ঘক্ষণ হলো। বারান্দায় বসে কাঁদছিল পুতুল। কাছে গিয়ে কোলে তুলে নিলাম। আব্বা বাজার থেকে এখনো ফেরেনি। রান্নাঘরে গিয়ে বাতি খুঁজলাম, পেয়ে গেলাম দ্রুত। দেশলাই ঠুকে জ্বালিয়ে দিলাম, কিন্তু সলতে নিভু নিভু হয়ে গেল দ্রুত। এলাকায় 2 দিন বিদ্যুৎ থাকবে না, মাইক দিয়ে ঘোষণা করে গেছে গতকাল। ঘরে চার্জার লাইট নেই, কুপিতে তেল নেই। এখন উপায়? পুতুলকে রেখে বের হলাম আমি মোড়ের মুন্সি কাকার দোকানটার দিকে। এক হাতে ছোট্ট এক প্লাস্টিকের বোতল, আরেক হাতে ময়লাযুক্ত টাকার নোট নিয়ে। হাতে 20 টাকা। টাকাটা আব্বা দিয়েছিল মাসখানেক আগে, স্কুলে যাওয়ার সময়। খরচ করা হয়নি। মাথায় লম্বা করে ওড়না টেনে এগিয়ে চলেছি আমি। পরিচিত কারো নজরে না পড়ি যেন, বিশেষ করে ওই কাঙ্ক্ষিত মানুষটার সামনে তো আরো নয়। জুই। এদিক ওদিক তাকিয়ে হাঁটছিলাম দ্রুত পায়ে। আচমকা এক পুরুষ অবয়ব পথ আগলে দাঁড়ালো। কণ্ঠস্বর কানে যেতে নিঃশ্বাস আটকে এলো আমার। রাফি ভাই। এড়িয়ে চলে যেতে ফের ডাক দিল, জুই কোথায় যাস? এতক্ষণে গলা উপচে কান্না পেয়ে গেল আমার। এই একটা মানুষের সামনে পড়তে চাচ্ছিলাম না, তবুও কেন এই মানুষটার সাথে দেখা হতে হবে? সারাদিনে জমিয়ে রাখা সমস্ত অভিমান ওপরওয়ালার ওপর গিয়ে জমল। আমি ব্যথায় লুকিয়ে বললাম, মোড়ের দোকানে রাফি ভাই। চারিদিক অন্ধকার হয়ে গেছে। এখন দোকানে কেন যাবি? রাফি ভাইয়ের কণ্ঠে চাপা রাগ আর স্পষ্ট অধিকার বোধ ফুটে উঠেছে। বিস্মিত হলাম আমি। রাফি ভাই তো এত কথা বলার মানুষ না। আমাকে দেখেও সারা জীবন না দেখার ভান করে চলে গেছে। আজ একবারই এত কিছু জিজ্ঞেস করছে কেন? আমার মন ভালো করার জন্য? উনি কি জানতে পেরেছেন আজ আমাদের ভীষণ দুঃখের দিন? মোড়ের দোকানে কেরোসিন তেল আনতে যাই। মাথা খারাপ? এত রাতে তোর যেতে হবে? বাড়িতে আর কেউ নেই? আমি উত্তর দিলাম না। রাফি ভাই বুঝতে পারলো, বিরক্তি নিয়ে বলল, তোর আব্বা কই? বাজার থেকে ফেরেনি, মাছ কিনতে গেছে। রাফি ভাই অস্পষ্ট সুরে কিছু বলল। আমার বোধগম্য না হলেও বুঝতে পারলাম আব্বাকে গালি দিল হয়তো। এবারে হাত বাড়িয়ে দিয়ে বলল, বোতল দে, আমি তেল এনে দিচ্ছি, এখানে দাঁড়িয়ে থাক। আমি পারবো, আপনার কষ্ট করতে হবে না। এক থাপ্পড় খাবি, বোতল দে। বোতল দিতে হলো না আমাকে। রাফি ভাই হাত থেকে টেনে নিল। টেনে নেওয়ার সময় হালকা যে স্পর্শ লাগলো তাতে আমি জমে গেলাম। কোনো রকমে বললাম, টাকাটা? রাফি ভাই পেছন ঘুরে তাকালো। দ্বিধান্বিত কয়েক মুহূর্ত অতিক্রম হলো। পরক্ষণে বাড়িয়ে রাখা হাত থেকে টাকাটা নিয়ে মোড়ের দিকে হাঁটা ধরলো। আমি পাথরের মতো সেখানে নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম। রাফি ভাই আমার প্রথম প্রেম, আমার প্রথম অনুভূতি, আমার প্রথম আবেগ। জ্ঞান হওয়ার পর থেকে আমার সমস্ত অস্তিত্ব জুড়ে শুধু এই মানুষটার বসবাস। তাকে নিয়ে আমার শয়ে শয়ে জল্পনা কল্পনা। এই মানুষটাকে ভেবে আমার সকাল দুপুর সন্ধে হয়। এই মানুষটাকে বকে নিয়ে আমি ঘুমাতে যাই। ঘুম ভাঙতে সর্বপ্রথম এই মানুষটার কথা মনে পড়ে। অথচ রাফি ভাই তার কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। সে আমার বড় জোর 3 কি 4 বছরের বড়, কলেজে পড়ে। আমি তার কলেজের উল্টো দিকের হাই স্কুলে 9ম শ্রেণীতে পড়ি। তাকে এক পলক দেখার জন্য কত শত পাগলামি করি, দুটো কথা বলার জন্য কত শত অপেক্ষা করি। অথচ সেই মানুষটা আজ নিজে থেকে কত কথা বলল। রাফি ভাইয়ের বাবা মা দুজনেই শিক্ষিত। বাবা বড় চাকুরি করে, বাড়িতে সুবিশাল বিল্ডিং। কথাবার্তা চমৎকার, পোশাক আশাক চমৎকার।
এই গ্রামের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি তারা, তার সাথে আমাদের কিচ্ছু যায় না। তবু ওই মানুষটাকে নিয়ে রোজ রাতে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখি। তাকে নিয়ে কল্পনায় আস্ত এক সংসার সাজিয়ে বসে আছি। সেই সংসার বাস্তবে রূপ দিতে নিজেকে একটু একটু করে পরিবর্তন করছি রোজ। আবার নিষেধাজ্ঞা না মেনে পড়াশোনা চালিয়ে যাচ্ছি, শুদ্ধ ভাষায় কথা বলা শিখছি, আরো কত কি। আমায় তো রাফি ভাইয়ের যোগ্য হতে হবে। বুকে সাহস নিয়ে তাকে একদিন বলতে হবে, আপনাকে আমি আমার দেহ মন সঁপেছি অনেক আগে, বহুদিন অপেক্ষা করেছি। এবার আমার অপেক্ষার বাগানে খিল দিন তো। ভালো লাগলে একবার চোখ বুলিয়ে নিন আমাদের দিকেও। বাড়ি থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। আব্বার জোরালো গলা শোনা যাচ্ছে। পুতুল বিকট সুরে কান্না করছে। আর অপেক্ষা করা যায় না। রাফি ভাই এখনো ফিরছে না কেন? রাস্তার মোড়ের দিকে এক পলক তাকিয়ে উল্টো পথে দৌড়ে বাড়ি আসলাম। আব্বা রান্নাঘরের সামনে দাঁড়িয়েছিল। আমি কাছে যেতে কষে এক চর বসিয়ে দিল। ছিটকে কিছু দূর সরে এলাম। মাথা ভনভন করছে। কিছুক্ষণের জন্য চোখে অন্ধকার দেখলাম। আবার হঠাৎ এত রেগে যাওয়ার কারণ বুঝতে পারলাম না। কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র, অথচ তাতেই লঙ্কা কাণ্ড ঘটে গেল। ব্যথা সয়ে আসতে আব্বার দিকে তাকালাম। আব্বা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। কানে কিছুই ঢুকছে না আমার। এলোমেলো দৃষ্টিতে এদিক সেদিক তাকাতে চোখ গেল রাস্তার বেড়ার ওদিকে। রাফি ভাই বিমূর্ত হয়ে দাঁড়িয়ে আছে। কখন এলেন উনি? আমি আকুল মনে বারবার বললাম, চলে যান রাফি ভাই, দয়া করে এদিকে আসবেন না। আপনাকে যেন আব্বা না দেখে, চলে যান। আমার আকুল মনের আবেদন শুনতে পেল না রাফি ভাই। ঝাপসা চোখে তাকিয়ে দেখলাম রুদ্রমূর্তি নিয়ে সে এগিয়ে আসছে। আব্বার কাছে এসে থেমে গেল। বাহিরে আবছা অন্ধকার। আব্বা তাকে চিনতে পারলেন না। তিনি উচ্চস্বরে বললেন, ক্যাডারে? আমি রাফি, জাকির হোসেনের ছেলে। আমি ছোটখাটো বিস্ফোরণের অপেক্ষায় রইলাম। আব্বা কি রেগে যাবে? রাফি ভাইকে বিশ্রী কিছু বলবে? কিন্তু আমাকে অবাক করে দিয়ে আব্বা হেসে উঠলেন, আন্তরিকতার হাসি। রাফি ভাইকে নিয়ে হঠাৎ ভীষণ ব্যস্ত হয়ে পড়লেন। চেঁচিয়ে সেজ আপাকে ডাকতে লাগলেন, এই ময়না, চেয়ার আনতো, বাবাজিকে বইতে দে। সেজ আপা বের হলো না। আব্বা এবার আমাকে ধমকে বলে উঠলেন, শুনোস না, কথা কানে যায় না, বাবাজিরে বইতে দে। গালে হাত রেখে নড়লাম আমি। রুমে ঢুকে হন্যে হয়ে চেয়ার খুঁজলাম। চেয়ার নেই। ভালো চেয়ার মাত্র একটা আছে, সেটা নতুন মায়ের ঘরে। বাধ্য হয়ে পায়া ভাঙা চেয়ারটা নিয়ে বের হলাম। রাফি ভাই ঠায় দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে চেয়ার এগিয়ে দিতে ছোট্ট করে সে বলল, বসবো না আমি। আব্বা জোর করলো বসার জন্য, তো বসে বসলো না। তার দৃষ্টি ঘুরে ফিরে আমার গালের ওপর ন্যস্ত হলো। আব্বা একসময় জিজ্ঞেস করলেন, বাবাজি কি মনে কইরা? চাচি তেলের কথা বলল। তেল নাই নাকি? এই জন্য মোড়ের দোকান থেকে এনে দিলাম। ও, আমারে কইব না? আমি তো বাজারে গেছিলাম। আমি আসছি। কেরোসিনের বোতলটা চেয়ারের ওপর রেখে রাফি ভাই ঘুরে দাঁড়ালো। আব্বা বাধা দিয়ে ঝটপট বললেন, বাবাজি দাঁড়াও একটু, একখান জিনিস দেব। আব্বা হেঁটে উত্তরের ঘরের দিকে গেলেন। চিন্তা হলো আমার, আব্বা কি দিবে রাফি ভাইকে। চিন্তারত অবস্থায় আচমকা মুখে আলো জ্বলে উঠল। চোখের পাতায় পড়তে বন্ধ করে নিলাম। রাফি ভাই ফোনের লাইট দিয়ে গাল দেখল। নরম সুরে বলল, ব্যথা পেয়েছিস খুব? রাতে কিছু লাগিয়ে নিস। রাফি ভাইয়ের বাম হাতটা গাল স্পর্শ করলো আমার। কয়েক সেকেন্ডের জন্য থমকে গেলাম। পরক্ষণে ভয় পেয়ে দূরে সরে গেলাম। রাফি ভাইয়ের ভয় ডর নেই। বাড়ি ভর্তি মানুষ। আব্বা ফিরছে। তার হাতে বক্সের মতো কিছু একটা। সেটা তিনি রাফি ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বললেন, এইটা তোমার আব্বারে দিও। রাফি ভাই মাথা নেড়ে হাঁটা ধরলো, আর পেছন ফিরে তাকালো না। আমি আগের জায়গাতে জমে রইলাম। একটা মানুষ আমাকে পাথর বানিয়ে কি নির্বিকার ভঙ্গিতে হেঁটে গেল। ঘোর কাটলো আমার। আব্বা আবার চেঁচাচ্ছে। সেজ আপা এখনো বের হয়নি। আপার প্রচন্ড জিদ। রান্নার জন্য তখন হয়তো আপাকে ডেকেছে। আপাকে না পেয়ে আমাকে, আমি ছিলাম না বলে মারল। এটা নতুন নয়। আব্বা আগে থেকে আমাদের গায়ে হাত তোলে। একবার তো পুতুলকে তুলে আছাড় দিয়েছিল। ছোট্ট পুতুল। আমাদের বাবা নামক মানুষটা ভারী নিষ্ঠুর। আব্বা আবার সেজ আপাকে ডাকছে। সেজ আপার কাজ গোছানো, চমৎকার।
রান্নার হাতে যেন জাদু আছে। আব্বা হয়তো চাচ্ছে আজ তার নতুন অতিথির জন্য আপার হাতে ঝোল করতে, কিন্তু আপা বের হলো না। তার বদলে বের হয়ে এলো বড় আপা। আব্বা মাছ এনেছে। মুখে টনটনে ব্যথা নিয়ে আমি রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। বড় আপাকে সাহায্য করতে হবে। এরপর 2 দিন কেটে গেছে। বাড়ির অবস্থা ভয়াবহ। মা এখন পর্যন্ত মুখে কিছু তোলেনি। বড় আপা আর সেজ আপা কোনো রকমে 2টো দানা খেয়ে বেঁচে আছে। মাকে কিছুতেই খাওয়ানো যাচ্ছে না। পুতুলকেও কাছে নিচ্ছে না। মায়ের শ্বাসকষ্ট বেড়ে গেছে। শরীর আরো দুর্বল হয়ে গেছে। তবুও মুখে খাবার তুলছে না। বড় আপা শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে। মাসখানেক হলো। বর ভালো না। সারাক্ষণ মারধর করে। ঠিক মতো খেতে দেয় না। পেটে বাচ্চা আসার পর আরো খেপেছে। সর্বদা চর লাথি। আপা সহ্য করতে না পেরে চলে এসেছে। আর খোঁজ নিচ্ছে না তারা। এত দুঃখ সহ্য করা যায়? পৃথিবীর সব দুঃখ উপরওয়ালা আমাদের দিয়েছে যেন। বিকেলের দিকে আব্বা গোছগাছ শুরু করলো। কথা বলতে ইচ্ছে করে না তার সাথে। তবুও কাছে গিয়ে জানতে চাইলাম, আব্বা কোথায় যাবে তুমি? আব্বা সদুত্তর দিল না। নতুন মা এই 2 দিন কোনো কথা বলেনি। চুপচাপ থেকেছে। আব্বার ঘর থেকে বের হয়নি। খাবারও আব্বা ঘরে দিয়ে এসেছে। কানাঘুষায় শোনা যাচ্ছে নতুন মা নাকি যাত্রাপালা করত। সেখানে আব্বার সাথে পরিচয়। পরে নাকি আব্বাকে বিয়ে করে পালিয়ে এসেছে। আব্বার বয়স বাড়েনি। দেখলে অল্প বয়সের মনে হয়। প্রথম দেখায় কেউ বিশ্বাস করবে না এত বড় বড় মেয়ে আছে। আমার নতুন মায়েরও বোধহয় বিভ্রম হয়েছে। বুঝতে পারেনি। সন্ধ্যার পর পর আব্বা বের হলো নতুন মাকে সাথে নিয়ে। একদম পূর্ণ প্রস্তুতি নিয়ে। আব্বাকে দেখে কেন জানি আমার কষ্ট হলো। ভীষণ কষ্ট হলো। মনে হলো আব্বাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছি। আব্বা কি আর কোনোদিন আসবে না? নিজের অজান্তে আমার চোখের কোণ ভিজে উঠল। আব্বা যাওয়ার পরপরই মা রুম থেকে বের হলো। টানা 4 দিন পর বাহির হলো মা। আব্বা যাওয়ার আগে মায়ের রুমে ঢুকেছিল। তাদের মধ্যে কি কথা হয়েছে জানি না, কিন্তু আমি তাকিয়ে দেখলাম মা একদম স্বাভাবিক। আমার কাছে এসে লাজুক স্বরে বললেন, জুই ভাত আছে? ভাত দে তো, খিদা পাইছে খুব। আমার চোখের জল গাল স্পর্শ করলো। দৌড়ে রান্নাঘরে গিয়ে ভাত বেড়ে আনলাম। মা বারান্দায় বসে খেলো, পেট পুড়ে। খাওয়া শেষ করে পুতুলকে কোলে নিল। ওর সাথে 2-4টে ছেলে মানুষই কথার আদান প্রদান করলো। আমার কি যে ভালো লাগলো। সেজ আপা আজ আমার পাশে শুয়েছে। মা পুতুলকে নিয়ে বড় আপার সাথে ঘুমিয়েছে। সমস্ত বাড়ি শুনশান, নীরব। সেজ আপা চোখ বন্ধ করে পড়ে আছে। আপা কি ঘুমিয়ে পড়েছে? আমার কিছুতেই ঘুম আসছে না। কদিন হলো স্কুলে যাওয়া হয়নি। লোকের কথার ভয়ে বাড়ির বাইরে পা রাখা হয়নি। ঘরবন্দি সময় কাটছে অনেকটা। সেজন্য রাফি ভাইয়ের সাক্ষাৎ মেলেনি। সেই যে সেদিন রাতের অন্ধকারে দেখেছিলাম, আর চোখে পড়েনি। ভেতরে ভেতরে ছটফট করছিলাম আমি। মানুষটা ওই তো একটু দূরে রয়েছে। হাত বাড়ালে স্পর্শ করা যাবে যেন। তবুও কত দূরে। একবার চোখের দেখা মেলে না। জয়, নড়চড় করবি না, লাথি দিয়ে ফালাই দিব কিন্তু। মুহূর্তে আমি স্ট্যাচুর মতো হয়ে গেলাম। আপাকে দিয়ে ভরসা নেই। সত্যি সত্যি লাথি দিতে পারে। একবার শীতের রাতে কি নিয়ে ঝগড়া হয়েছে দুজনার। লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিয়েছিল। আপার প্রচন্ড রাগ। আপাকে দুলাভাই সামলাবে কি করে? আপা, ঘুমিয়ে পড়েছ? ক্ষীণ গলায় ডাক দিলাম আপাকে। আপা শুনল না। এবার হালকা করে বাহুতে ধাক্কা দিলাম। আপা বিরক্তি নিয়ে বলল, বল, এই বিয়েতে তোমার মত নেই? বিয়েটা হবে না রে জুই। তোর মনে হয় আব্বার এত বড় ঘটনার পর ওরা আমায় বাড়ির বউ করবে? করবে না। ওরা নামি দামি পরিবার, এলাকায় নাম প্রচুর। আমাদের মতো এমন পরিবার থেকে মেয়ে কেন নিবে? আপার বিয়ে ঠিক হয়েছে পাশের গ্রামে। ছেলে একটু বখাটে টাইপের, তবুও বাপের প্রচুর অর্থ। বাপ মেম্বার। সেজ আপা আগুন সুন্দরী। ছেলেটা রাস্তায় আপাকে দেখেছিল। কিছুদিন উত্ত্যক্ত করেছে। তারপর বিয়ের প্রস্তাব এনেছে। আব্বা একথায় রাজি হয়ে গেছে। আর কিছুদিন পর বিয়ে। কিন্তু কয়েকদিন হলো তারা কোনো খোঁজ নিচ্ছে না। কোনো প্রকার যোগাযোগ করছে না। আবার বিয়েটা কি ভেঙে যাবে? বিয়ে ভেঙে গেলে মা প্রচুর কষ্ট পাবে। অন্ধকারে আপার দিকে তাকালাম। মুখ দেখা না গেলেও বুঝলাম আপা কাঁদছে। কেন কাঁদছে? আপা তো এই বিয়েতে খুশি ছিল না। আব্বা এক প্রকার জোর করে বিয়ে দিচ্ছিল। বিয়ে না হলেই তো ভালো। আপা তাহলে কষ্ট কেন পাচ্ছে? আপা কি কাউকে ভালোবাসে?
আচমকা প্রশ্নটা মাথায় এলো আমার। জিজ্ঞেস করতে গিয়ে থেমে গেলাম। আপার মন ভালো না, অন্য সময় জিজ্ঞেস করব। কাঁধ ঘুরে চোখ বন্ধ করলাম আমি। বন্ধ দু চোখের পাতা পাশের বাড়ির ছেলেকে নিয়ে স্বপ্নে বিভোর হয়ে গেল। জানালার বাইরে কেউ ফিসফিস করে কথা বলছে, আবছা ভাবে কানে আসছে, কিন্তু চোখ মেলতে ইচ্ছে করছে না। কিন্তু পুরুষ কণ্ঠটা চির পরিচিত মনে হচ্ছে। হঠাৎ ধপ করে চোখ খুললাম। জানালার ওপারে রাফি ভাই। রাফি ভাই এত রাতে কার সাথে কথা বলছে? আমার বাঁ পাশের বিছানা খালি, সেজ আপা নেই। অন্ধকারে দেখলাম আপা পায়ের কাছে জানালায় দাঁড়িয়ে, জড়সড় হয়ে ফিসফিস করে রাফি ভাইয়ের সাথে কথা বলছে। বুকের ভেতর জ্বলনি শুরু হলো আমার। এই অন্ধকার রাতে ভয়ঙ্কর এক সত্য আবিষ্কার করলাম। রাফি ভাই আর সেজ আপা একে অপরকে ভালোবাসে। এতদিন কেন বুঝতে পারিনি আমি? নিজেকে বড্ড বোকা মনে হলো। চোখের সামনে ভেসে উঠল পুরনো দিনগুলো। সত্যিই তো, রাফি ভাইয়ের দৃষ্টি সবসময় সেজ আপার দিকে ছিল, অথচ তার প্রেমে আমি এতটা অন্ধ ছিলাম যে কিচ্ছুটি বুঝতে পারিনি। সেজ আপা আর রাফি ভাই সমবয়সী, ছোটবেলায় একসাথে পড়াশোনা করেছে। তাদের সাথে আরো একজন ছিল, আমার মেজ আপা, আমার আরেকজন ভালোবাসার মানুষ। আপার কথা মনে পড়তে কষ্ট আরো বেড়ে গেল। মেজ আপা আর সেজ আপা জমজ ছিল। মেজ আপার জন্মের মিনিট 20 পর নাকি সেজ আপার জন্ম। আব্বার মুখে এসব কথা শোনা। মেজ আপা আর সেজ আপা সমানে সমানে বড় হচ্ছিল। বাড়িতে তখন হই হুল্লোড় লেগে থাকতো। তারা প্রাইমারি স্কুল পাশ করেছে তখন। মায়ের কথা মতো আব্বা 2 বোনকে হাই স্কুলে পাঠালো। তখন আমার বয়স 9 কি 10। এক বৃষ্টির দিনে মেজ আপা একা স্কুল থেকে ফিরছিল। পথে কি হলো জানি না। পরদিন আপাকে দূরের এক ধান খেতে মৃত পাওয়া গেল। তখন ছোট ছিলাম বলে বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝি আপার সাথে কি হয়েছিল। আপা আমার এক বুক দুঃখ নিয়ে দুনিয়া ছেড়েছিল। তার সেই দুঃখের কিছু অংশ আমাদের পরিবারে অভিশাপ হয়ে নামে। আমরা আর ভালো থাকতে পারিনি, 2 দণ্ড সুখে থাকতে পারিনি। মেজ আপার ঘটনার পর আব্বা সেজ আপাকে আর স্কুলে পাঠায়নি, কিন্তু আপা রাফি ভাইয়ের সাথে যোগাযোগ রেখে গেছে। ভীষণ কষ্ট হতে লাগলো আমার। দেহের ভেতর ক্রমাগত সুচ ফুটছে, বুক ফুঁড়ে কান্না বের হতে চাইল। আমার 15-16 বছরের জীবনে এত দুঃখ পাইনি যেন। কি যে কষ্ট হতে লাগলো। কিন্তু এখন তো কান্না করা যাবে না, আপাকে কিছু বুঝতে দেওয়া যাবে না। হাতের আঙুল কামড়ে মরার মতো পড়ে রইলাম আমি। জানালা বন্ধ হওয়ার আগ মুহূর্তে রাফি ভাই কি যেন বলল। সেজ আপা চাপা সুরে হেসে উঠল। আহা, বাচ্চাদের মতো কি প্রাণবন্ত হাসি। এত এত দুঃখ, মলিনতার ছাপ পড়েনি সে হাসিতে। কান পেতে শুনলাম সে হাসি। শেষ কবে আপাকে হাসতে দেখেছিলাম ভুলে গেছি। আপার হাসি কি সুন্দর। আচ্ছা, রাফি ভাই কি আপার হাসির প্রেমে পড়েছিল? সেজ আপা এসে পাশে শুয়ে পড়েছে। আমি ঘুমের ভান ধরে পড়ে আছি। কিছুক্ষণ পর আপা ডান হাতটা আমার পেটের উপর রাখলো। আপা এখনো চাপা সুরে হাসছে। তার সে হাসিতে ক্ষণে ক্ষণে শরীর দুলে উঠছে। খুব দ্রুত আপা ঘুমিয়ে পড়ল, এক বুক স্বপ্ন নিয়ে। তার এপাশে আমার সদ্য ভাঙা হৃদয়ের দেহটা পড়ে রইল। পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি একমাত্র আমার আব্বা ছিল। আব্বার একারায় কোনো রকমের দিন চলত। আব্বা চলে যাওয়ার পর সংসারে ধস নেমে এলো অল্প দিনই। পুতুলের দুধ কেনার টাকা নেই, ঘরে চাল কেনার টাকা নেই। 2-4 জনের কাছে ধার চাইতে গিয়ে শূন্য হাতে ফিরতে হলো মাকে। উল্টো যারা টাকা পেত তারা রোজ আসা শুরু করলো। একটুখানি বাড়ি, সেটাও ছাড়ার হুমকি ধামকি দেওয়া শুরু করলো। মা অসহায়ভাবে তার বাবার বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। মায়ের দিকের না বাবার দিকের, এই দুর্দিনে কোনো দিকের আত্মীয় স্বজন পেলাম না। আগে থেকেই কোনো আত্মীয়ের সাথে যোগাযোগ ছিল না। আব্বার ঘটনার পর সবাই আরো মুখ ঘুরিয়ে নিয়েছে। এমনি এক দুঃখের দিনে একটা কাগজ এলো। দেখলাম ডিভোর্স পেপার। বড় আপা স্বামী ডিভোর্স পেপার পাঠিয়েছে। সাথে আরো জানতে পারলাম ইতোমধ্যে সে আরেকটা বিয়েও করে ফেলেছে। সেজ আপার বিয়ে ভেঙে গেছে, দিন 2 হলো। সে খবর মা হজম করে নিয়েছিল, কিন্তু বড় আপার এত বড় দুঃসংবাদ মা মানতে পারলেন না।
উঠোনে গড়াগড়ি করে কাঁদলেন। তাকে সঙ্গ দিল বড় আপা। আপার পেট উঁচু হয়ে গেছে। গর্ভের সন্তান দিনকে দিন বেড়ে উঠছে, বড় হচ্ছে। এই নিষ্ঠুর পৃথিবীতে আসার জন্য তার সে কি তোড়জোড়। মায়ের কান্না দেখলে সবাই কাঁদে। বড় আপা কাঁদে, আমি কাঁদি, পুতুল কাঁদে, এমনকি আকাশ বাতাস প্রকৃতি কাঁদে। শুধু কাঁদে না সেজো আপা। আমার সেজো আপা খুবই কঠিন। দুঃখ পায় না, কষ্ট পায় না, ব্যথা পায় না যেন। অনুভূতিহীন পাথরের মতো আচরণ করে সব সময়। এই পাথর সম মন নিয়ে আপা রাফি ভাইকে ভালোবাসলো কি করে? নাকি সব অনুভূতি রাফি ভাইকে দিয়ে আপা এমন নিষ্প্রাণ হয়ে গেছে? ঘরের এক কোণে বসে অশ্রু নিগৃহীত করছিলাম আমি। সেজো আপা পুতুলের হাত ধরে ঘরে এলো। বাহিরের উঠোনে মা আর বড় আপার কান্না তখনও থামেনি। সেজো আপা কাছে এসে পুতুলকে এগিয়ে দিল, বলল, পুতুলের কান্না থামাতো। দ্রুত চোখ মুছে ফেললাম আমি। কাছে টেনে নিলাম পুতুলকে। আপার বের হওয়ার অপেক্ষায় রইলাম, কিন্তু আপা বের হলো না। আমাকে অবাক করে দিয়ে পাশে বসে পড়ল। গা ঘেঁষা স্বভাব নেই আপার। একা থাকতে পছন্দ করে সবসময়। সেজন্য বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলাম, কিছু বলবে আপা? জয়ী, তোকে যদি দুটো অপশন বলা হয়, সবচেয়ে সহজ মৃত্যু অথবা এই কঠিনতর জীবন নিয়ে বেঁচে থাকা, কোনটা পছন্দ করবি? বেঁচে থাকা আপা। বেঁচে থাকা কঠিন নয়, বেঁচে থাকা সবচেয়ে সুন্দর আর সহজ পথ। আপা হাসলো, কেমন অদ্ভুত সে হাসি। ক্ষণিকের জন্য গা শিউরে উঠল আমার। আপা বলল, বেঁচে থাকা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। তুই বেঁচে আছিস মানে তোকে অবশ্যই দুঃখ সইতে হবে, জ্বালা যন্ত্রণা অনুভব করতে হবে। তবে পৃথিবীর সবচেয়ে সহজ এবং সুন্দর মুহূর্ত হচ্ছে প্রেমে পড়া। তুই যখন কাউকে ভালোবাসবি বা প্রেমে পড়বি, তখন বেঁচে থাকার মতো কঠিন কাজ সহজসাধ্য হয়ে পড়বে। জীবনে যত কষ্ট থাকুক না কেন, উপলব্ধি করতে পারবি না। প্রবল দুঃখ বোধে মন ছেয়ে গেল আমার। আমি জানি প্রেমে পড়ার মতো সুন্দর মুহূর্ত পৃথিবীতে দ্বিতীয়টি নেই। সারাদিন যত কষ্ট পেতাম, গালিগালাজ শুনতাম, দিন শেষে রাফি ভাইয়ের মুখটা এক নজর দেখলে মন ফুরফুরে হয়ে যেত। এই ধরায় শ্বাস নেওয়া সার্থক মনে হতো। তবে জানিস জয়ী, আপার দিকে তাকালাম আমি। আপার মুখটা অন্ধকার মনে হচ্ছে। দীর্ঘশ্বাস ছেড়ে আপা বলল, আমি আগে এমনটা ভাবতাম বুঝলি, কিন্তু আরো বড় হওয়ার পর বুঝলাম প্রেম ভালোবাসা সব আপেক্ষিক। শুধুমাত্র দুঃখটা চিরস্থায়ী, কষ্টটা চিরস্থায়ী। তুই যতদিন বেঁচে থাকবি, এগুলো তোর পিছু ছাড়বে না। বেঁচে থাকা সত্যি কঠিন। তোর মনে আছে ছোটবেলায় আমি কতবার পুকুর পাড়ে নারকেল গাছে ওঠার চেষ্টা করেছি? কখনো পারিনি, অসাধ্য মনে হতো। এখন বেঁচে থাকা আমার কাছে নারকেল গাছে ওঠার মতো কঠিন মনে হচ্ছে। তবুও বেঁচে থাকা সুন্দর, বিড়বিড় করে বললাম আমি। আপা শুনতে পেল না হয়তো। এলোমেলো ভাবে পা ফেলে বের হয়ে গেল। মা আজ মাংস রান্না করেছে, পাতিল ভর্তি করে ভাত রান্না করেছে। আমার সবগুলো বোনকে পাশে বসিয়ে পেট পুরে খাইয়েছে। একবার নিচু স্বরে টাকার কথা জিজ্ঞেস করেছিলাম মাকে, ঠিক মতো উত্তর দিতে পারেনি মা। শুধু বলেছে জমানো ছিল। খাওয়া শেষ করে ঘরে বসেছিলাম। মা গ্লাস ভর্তি দুধ নিয়ে এলো। ছোটবেলায় পর্যাপ্ত দুধ খেতে পারিনি, সেজন্য দুধের প্রতি আমার আলাদা আকর্ষণ। উৎফুল্ল হয়ে গ্লাস ছিনিয়ে নিলাম। চুমুক দেওয়ার আগ মুহূর্তে সংবিত ফিরল। গ্লাস হাতে রেখে বললাম, এত দুধ আমি খাবো মা? হ, তুই খাবি। এক সের দুধ জাল দিছি, খাইয়া ফেল সব। পুতুলের হবে তো? হইব, তুই খা। আমি উঠোনে বসে খাই। মা প্রথম দিকে বাধা দিল, পর মুহূর্তে কি মনে হতে বলল, যা উঠানে বসে খা। আমি ঘর থেকে বের হয়ে এলাম। মা হয়তো ভয় পাচ্ছে আমি দুধ ফেলে দিব কিনা। পাগল নাকি? দুধ ফেলার জিনিস? দুধ আমার কতটা প্রিয়। প্রিয় জিনিস ফেলতে আছে? না, নেই। আকাশে আজ মস্ত বড় চাঁদ উঠেছে। তার রূপালী আলোয় ভেসে যাচ্ছে সমস্ত গ্রাম। গাছের পাতা ঝকঝক করছে। বাইরে হিমশীতল বাতাস। বুকের ভেতর কেমন যেন করে উঠল। আমি চাঁদের আলোয় পা রেখে পুকুর পাড়ের দিকে এগিয়ে গেলাম। পুকুর পাড় পরিষ্কার, চাঁদের আলোয় চারিদিক দিনের মতো আলোকিত। হালকা ঘাসের ওপর বসে পড়লাম আমি। প্রায় রাতে এখানে বসে থাকা হয়। রাফি ভাইয়ের সত্য উদ্ঘাটনের পর আসা হয়নি।
আজ আসতে প্রচন্ড মন খারাপ হয়ে গেল। পুরোনো দিনগুলোর কথা মনে পড়ল। তখন ক্লাস 7-এ পড়ি। স্কুল থেকে ফেরার পথে এক দুপুরবেলা ঝড় উঠে এলো। ঝড় এসে দিনকে রাত বানিয়ে দিল মুহূর্তে। প্রকৃতিতে বেপরোয়া ভাব, বৃষ্টি পড়ছিল তুমুল বেগে। সেই ভয়াবহ ঝড়ের দুপুরবেলা দেখা হলো রাফি ভাইয়ের সাথে। সেও স্কুল থেকে ফিরছিল। আমাকে দেখে দ্রুত এগিয়ে এলো। আধ ভেজা বইগুলো নিজের কাঁধ ভেঙে নিয়ে নিল। তারপর আমার হাত ধরে দিল ছুট। সেই ঝড়ের দিনে আবারও তাকে মন দিয়ে ফেললাম। জ্ঞান হওয়ার পর থেকে এই একটা মানুষকে আমি চিনি। আমার সমস্ত চিন্তা জুড়ে শুধু একজন ছিল, যার আমার হওয়ার কথা নয়। এর চেয়ে কষ্টের কিছু আছে? বিড়ালের ডাকে ঘোর কাটলো আমার। সাদা রঙের বিড়ালটা গা ঘেঁষছে, গলার স্বর ঋণ ঋণে। ক্ষুধার্ত মনে হচ্ছে ওকে। কয়েকবার চিন্তা করে দুধের গ্লাসটা ওর মুখের কাছে দিলাম। পেট কানায় কানায় পরিপূর্ণ আমার। ওর হয়তো সারাদিন খাওয়া হয়নি। ক্ষুধার জ্বালা জানা আছে আমার। বিড়ালটা চুকচুক করে খাওয়া শুরু করেছে। এক ফাঁকে মুখ উঁচু করে আমার দিকে তাকালো। চাঁদের আলোতে ওর কৃতজ্ঞতা ভরা দৃষ্টি দেখতে পেলাম। এরপর কতক্ষণ কেটে গেছে ধারণা নেই। রাফি ভাইদের রান্নাঘরের আলো বন্ধ হতে দাঁড়িয়ে পড়লাম। বিড়ালের খাওয়া শেষ, মুখ ভার করে বসে রয়েছে। আমি খালি গ্লাস হাতে নিয়ে ঘরে আসলাম। ঘর থেকে মায়ের ঘুঙ্গানির আওয়াজ আসছে। বুকের ভেতর ধক করে উঠলাম। আর হাতের গ্লাস ছুঁড়ে ফেলে মায়ের কাছে গেলাম। মায়ের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। মা কেমন মোছরামুষ্টি করছে। মুখ দিয়ে ঘুঙ্গানির আওয়াজ বের হচ্ছে। চোখ বড় বড় হয়ে গেছে। দেখে বুঝতে পারছি মায়ের ভীষণ কষ্ট হচ্ছে। মাকে জড়িয়ে আমি চিৎকার করে উঠলাম, মা, কি হয়েছে তোমার? এমন করছো কেন? মা, কথা বলো। মা মা কথা বলল না। কয়েক মিনিটের মধ্যে মা নিস্তেজ হয়ে এলো। শরীর টান টান হয়ে গেল। মায়ের শ্বাস প্রশ্বাস চলছে না। হাত পা কাঁপছে আমার। থরথর করে কাঁপতে কাঁপতে বড় আপাকে ডাকলাম, সেজ আপাকে ডাকলাম। কেউ এলো না। এতক্ষণে খেয়ালে এলো আমার, ঘরের এদিক ওদিক আপারা অগোছালো ভাবে শুয়ে আছে। বড় আপার বুকের ওড়না ঠিক নেই, অথচ আপা কখনো মাথার কাপড় ফেলতো না। দৌড়ে আপার কাছে গেলাম। মাথায় ওড়না পেঁচিয়ে ডাকলাম। আপা শুনল না। সেজ আপাকে ডাকলাম। আপা প্রত্যুত্তর করলো না। হাউ মাউ করে কাঁদতে কাঁদতে দেখলাম পুতুল বিছানায় শুয়ে আছে। পাশে দুধের বাটি পড়ে আছে। চামচটা পুতুলের হাতে আঁকড়ে ধরা এখনো। ঠোঁটের কোণে ফেনার স্তূপ নিয়ে ও চির নির্দয় চোখ বন্ধ করেছে। এক চিৎকার দিয়ে আমি উঠোনে পড়লাম। দিন দুনিয়া ঘুরছে। মস্তিষ্ক নিশ্চল হয়ে গেছে। হৃৎপিণ্ডে কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে। তার প্রতি ঠোকরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। শ্বাস আটকে আসতে চাইছে বারবার। চোখ বন্ধ করার আগ মুহূর্তে দেখলাম আশপাশের সবাই বাড়িতে ঢুকছে। তাদের সবার সামনে রাফি ভাইয়ের চিন্তিত মুখ দেখা গেল। চোখ আপনা আপনি স্মিত হয়ে এলো। আমি অস্পষ্ট সুরে বিড়বিড় করলাম, আমার ভালোবাসার মানুষগুলো তীব্র অভিমান নিয়ে দুনিয়া ছাড়লো। তোমরা কেউ দেখলে না, কেউ না। চোখ মেলতে দেখি ভোরের আলো ফুটে গেছে। চারপাশে চেঁচামেচি আর শোরগোলের আওয়াজ। অবাক হয়ে লক্ষ্য করলাম আশপাশে 2-3 গ্রামের মানুষ চলে এসেছে। বাড়িতে তিল ধারণের জায়গা নেই। আব্বা নতুন বউ আনার পরও এত মানুষ হয়েছিল না। আজ পরিচিত অপরিচিত মানুষ দিয়ে বাড়ি ভর্তি। আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, এত মানুষ কেন বাড়িতে? ওই তো মায়ের দুঃসম্পর্কের বোনটা দাঁড়িয়ে আছে। সবার চোখ মুখ এমন শুকনো কেন? বিস্ময় নিয়ে তাকিয়ে রইলাম আমি। বারান্দার ছোট্ট খুপড়িতে আছি। আমাকে ঘিরে জনা দশেক মানুষ। মাথার উপরে স্যালাইন ঝুলতে দেখা যাচ্ছে। আমাকে স্যালাইন দেওয়া হয়েছে? কখন আর কেন? আচমকা মস্তিষ্ক খোলাসা হলো আমার। এক লাফে বিছানা ছেড়ে উঠলাম। দৌড়ে বড় ঘরের দরজায় হুমড়ি খেয়ে পড়তে চোখের সামনে দেখতে পেলাম 4-4টে লাশ মাটিতে শায়িত। হিতাহিত বোধশূন্য হয়ে গেলাম যেন। দৌড়ে মায়ের কাছে যেতে যেতে বললাম, মাকে মাটিতে শুয়ে রেখেছ কেন? ঠান্ডা লেগে যাবে তো। মায়ের শ্বাসকষ্ট আছে। সর্দি হলে মা শ্বাস নিতে পারে না। মায়ের শরীর স্পর্শ করে শিউরে উঠলাম আমি। ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। কেমন যেন থমকে গেলাম। একে একে বড় আপা, সেজ আপাকে স্পর্শ করলাম।
সবার শরীর এত শীতল কেন? এক লাফে পুতুলের কাছে গেলাম। পুতুলের শুকনো ঠোঁট জোড়া হালকা প্রসারিত, দেখে মনে হচ্ছে ঘুমের মধ্যে মিষ্টি কোনো স্বপ্ন দেখে হাসছে। ঘুমানোর আগে এক বাটি দুধ পেয়ে ভীষণ খুশি হয়েছিল নিশ্চয়ই। আহারে পুতুল, আমার পুতুল। বুকের ভেতর হাহাকার করে উঠল আমার। দুনিয়া তো নিষ্ঠুর জ্ঞান। তবে কি সেজ আপার কথা সঠিক? বেঁচে থাকা সত্যি কঠিন। তা না হলে মা সবাইকে নিয়ে আত্মহননের পথ বেছে নিল কেন? হুট করে বুকের ভেতর বিপুল শূন্যতা অনুভব করলাম। বুঝতে পারলাম আমার এই দুনিয়ায় আর কেউ নেই। এই যে চারপাশের এত লোকজন, এদের কেউ আমার আপন নয়, কেউ আমার ভালোবাসা নয়, আমার প্রিয়জন নয়। সন্ধ্যা মেলাবার আগে আগে সবাই চলে যাবে, পালিয়ে যাবে। আমার কি হবে এখন? কয়েকজন ধরে রেখেছিল আমায়। তাদের থেকে ছুটে দৌড়ে পুকুর পাড়ে গেলাম। বাঁকানো হিজল গাছটার গোড়ায় সাদা বিড়ালটা মরে পড়ে আছে। কাল রাতে এখানে খেতে দিয়েছিলাম ওকে। বেচারা নড়বার সুযোগ পায়নি। আহারে জীবন। হাঁটু ভাঁজ করে ওর পাশে বসে পড়লাম। গায়ে হাত বোলাতে মন বলে উঠল, আমার মৃত্যুটা এভাবে নিজের করে কেন নিলি? এখন আমি এই পৃথিবীতে একা বাঁচব কি করে? কি করে? কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল শুধু। আর কাঁদলাম না, কান্না পেল না আমার। লোকজন ধরে উঠোনে নিয়ে এলো। আমি রান্নাঘরের এক কোনায় বসে সবকিছু দেখতে লাগলাম। নিজেকে কেমন অনুভূতি শূন্য মনে হচ্ছে। চারপাশের এত কান্না, আহাজারি, লোকজনের আহা উহু কিছু স্পর্শ করছিল না আমায়। তাকে তাকে শুধু দেখলাম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশের জিপ আসলো। তাগড়া তাগড়া কয়েকজন পুলিশ এসে সবকিছু পর্যবেক্ষণ করলো। আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো। আমি উত্তর দিলাম না, ঘৃণায় দৃষ্টি সরিয়ে নিলাম। এতদিন এরা কোথায় ছিল, যখন আমরা দিনের পর দিন না খেয়ে থেকেছি? পুতুল তার স্বরে কেঁদে বুক ভাসিয়েছে। বড় আপাকে এত অত্যাচার সহ্য করতে হয়েছে। এতদিন তারা কোথায় ছিল, যখন আমাদের সাথে একের পর এক অন্যায় হচ্ছিল? কোনো উত্তর দিলাম না পুলিশকে। তাদের ডেকে নিয়ে গেল রাফি ভাইয়ের বাবা জাকির কাকা। জাকির কাকার সাথে কি কথা হলো জানি না। অনেক তর্ক বিতর্কের পর পুলিশ চলে গেল। সন্ধ্যার পর পর গ্রামবাসী কবর খুঁড়ে ফেললো। গোসলের পর আমি শুধু সেজ আপাকে দেখলাম। সেজ আপার ভালো নাম জ্যোতি, আব্বা ময়না বলে ডাকতো। বোনদের মধ্যে আপাকে আমি বেশি ভয় পেতাম। আপার ভয়ঙ্কর রাগ, এই রাগ সহ আপা আমার কত আপন ছিল, ভালোবাসার ছিল। আমার ভালোবাসার ময়না সাদা কাপড় জড়িয়ে শুয়ে আছে। আমার আপার চেহারায় কত অভিমান জমানো। বেঁচে থাকতে অভিমান সে সযত্নে লুকিয়ে রাখত। আজ আপার কোনো লুকোচুরি নেই। সেজন্য পৃথিবীবাসীকে বলছে, দেখো আমি কত অভিমান নিজের মাঝে লুকিয়ে রেখেছিলাম। তোমরা কেউ খোঁজ নেওনি। আমার সমস্ত অভিমান গিয়ে মায়ের ওপর জমলো। কিন্তু পরক্ষণে বুঝতে পারলাম, মা কম কষ্ট নিয়ে দুনিয়া ছাড়েনি। আমি রাফি ভাইকে নিয়ে রঙিন স্বপ্নে বিভোর ছিলাম বলে মায়ের কষ্ট উপলব্ধি করিনি। জন্মের পর থেকে মা যুদ্ধ করছে, বেঁচে থাকার জন্য লড়াই করছে। পরপর কন্যা সন্তান জন্ম দেয় কত লাঞ্ছিত অপমানিত হয়েছে। আব্বার হাতে জখম হয়েছে। আব্বা লাঠির আঘাতে পাঁজরের হাড় ভাঙার পরও মা হাল ছাড়েনি। জীবন যুদ্ধে পরাজয় স্বীকার করেনি। আজ যে সিদ্ধান্ত নিয়েছিল আমার মা, নিরুপায় হয়ে নিয়েছিল। মা যে ইতোমধ্যে হাজারবার মরে গেছে। রাত হতে না হতে আমার ভালোবাসাগুলো চোখের আড়ালে চলে গেল। তাদের দূরে কবর দিয়ে এলো। প্রিয়জনদের আমার অলক্ষ্যে রেখে আসলো। আমি চেয়ে চেয়ে দেখলাম শুধু, কিচ্ছু করতে পারলাম না। কয়েক ফোঁটা চোখের জলও ফেললাম না। এত নিষ্ঠুর কেন আমি? সেদিনের রাতটা কি বিভীষিকাময় কাটলো। আমার নতুন মা এলো পরদিন। বাড়ি তখন শুনশান। কয়েকজন স্বজন ছাড়া কেউ নেই। নতুন মা এসে আমায় সান্ত্বনা দিলেন। আমি চুপচাপ শুনে গেলাম। এক ফাঁকে বললাম, আমি ঠিক আছি, আপনার কিছু বলতে হবে না। সে তবুও থামলো না। আমার কাজ ঘেঁষে এসে বলল, তুমি কি ভয় পাচ্ছ জুই? ভয় কেন পাবো? আশ্চর্য! আর কাকে ভয় পাবো? নতুন মা কিছুক্ষণ উসখুস করলো, পরে বলল, এই বাড়িতে তোমার একা থাকা নিরাপদ না জুই, বুঝছ? তোমার আমার সাথে নিয়ে যাব ভাবতেছি, কি বলো? আমি কোথাও যাব না, এখানেই থাকবো বলে সরে এলাম আমি। তখনও বুঝতে পারিনি এই জীবনে ঠিক কি কি হারিয়ে ফেলেছি আমি। এতগুলো প্রাণ চলে গেল দুনিয়া ছেড়ে, এক রাতের বিনিময়, অথচ তাতে পৃথিবীর কিচ্ছু হলো না। রোজকার মতো সকাল হতে লাগলো।
পাখিরা কিচিরমিচির শুরু করলো। দক্ষিণা হাওয়া বইতে লাগলো। 2-4 জন কানাঘুষা করে গ্রামবাসী থেমে গেল। তাদের কাছে সব স্বাভাবিক হয়ে গেল, শুধু আমার ক্ষেত্রে ভিন্ন। সবকিছু আগের মতো থেকেও আমার চারপাশে কি যেন নেই। বাতাসে মায়ের গায়ের গন্ধ নেই। হুটহাট পুতুলের কান্নার আওয়াজ শোনা যায় না এখন। বড় আপা ঘুমটা খুলে আর ডেকে ওঠে না। সেজ আপার গা ছাড়া স্বভাব, আর চাইলেও দেখতে পাই না। এই এত এত শূন্যতা আমার ছোট্ট হৃদয় আস্তে আস্তে উপলব্ধি করতে লাগলো। আব্বা এলো বেশ কিছুদিন পর। এতদিন অনেকটা পলাতক ছিল। পুলিশ নাকি আব্বাকে খুঁজেছে, তার জন্য পালিয়ে পালিয়ে ছিল। সেদিন সন্ধ্যায় আব্বা লুকিয়ে এলো আমার সাথে দেখা করার জন্য। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আব্বার প্রতি আমার ঘৃণার পরিমাণ বেড়ে গেছে। এতটা বেড়ে গেছে যে আমি তার মুখ পর্যন্ত দর্শন করলাম না। রাতের বেলা বারান্দার খুপড়িতে বসেছিলাম। হঠাৎ জানালা দিয়ে তাকিয়ে দেখি রাফি ভাই আসছে। কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি বিভ্রম মনে হলো আমার। পরে দেখি না, সত্যি রাফি ভাই এসেছে। তার উপস্থিতি টের পেয়ে আব্বা বেরিয়ে এলেন। তাড়াহুড়ো করে এসে তাকে ঘরে নিয়ে গেলেন। আমি কিছুক্ষণ বিমূর্ত রইলাম। আব্বা রাফি ভাইকে কেন ডেকেছে কারণ উদ্ঘাটন করতে পারলাম না। সময় বয়ে যাচ্ছে। ওপাশের ঘরে কি কথা হচ্ছে জানা নেই আমার। কিছুক্ষণ এ ঘরে ছটফট করে বের হলাম। উচিত অনুচিতের তোয়াক্কা না করে ভেড়ানো দরজার এপাশে কান রাখলাম। আব্বা কয়েক মিনিট একথা সে কথা বললেন। হুট করে তিনি জিজ্ঞেস করলেন, বাবাজি, তুমি কি জুইমাকে পছন্দ করো? ওরে বিয়া করতে পারবা? দরজার এপাশে বুক দুরু দুরু বেড়ে গেল আমার। সেই সাথে আব্বার উপর রাগ হলো। আব্বা কি বলছে এসব? ভেতরে ভেতরে রেগে গেল মনের কোনো একটা অংশ। রাফি ভাইয়ের উত্তর শোনার জন্য অপেক্ষায় রইল। রাফি ভাই দীর্ঘ সময় নিল না। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চাচা, আমি আপনার সেজ কন্যা যৌতুকে পছন্দ করতাম। ওকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বিধি বাম, কি এক অঘটন ঘটে গেল। রাফি ভাইয়ের কণ্ঠে দুঃখ ফুটে উঠেছে। কাছের কেউ, আপন কেউ হারানোর দুঃখ। কিন্তু আব্বা হাল ছাড়লেন না। বললেন, যা হইবার তা তো হয়ে গেছে। জ্যোতিমা তার ফিরাইব না। তুমি বাজান আমার মেয়েটার দায়িত্ব নিতে পারবা? বাচ্চা মেয়ে আমার, জীবনটা ওলট পালট হয়ে গেছে, বহুত কষ্ট পাইতাছে। তুমি রাজি থাকলে আমি আইজ রাইতেই তোমার আব্বার লগে কথা কমু। তোমার আব্বা আমার বন্ধু মানুষ, ওরে তোমার হাতে তুইলা দিলে আমি একটু নিশ্চিন্ত হই। চাচা মাফ করবেন, আমি পারবো না। জুইকে আমি অন্য নজরে কখনো দেখিনি। আমি আর দাঁড়ালাম না, ছুটে ঘরে চলে আসলাম। যা শোনার, যা বোঝার, তা হয়ে গেছে আমার। লোকমুখে শুনতে পেলাম আব্বা বাড়ি বিক্রি করে দিয়েছে। বাড়ি ছাড়া গ্রামে আমাদের আর কোনো সম্পদ ছিল না। বাড়ি বিক্রির সব কথা কানে এসেছে আমার, কিন্তু প্রতিবাদ করিনি। কেন করব? কার জন্য করব? এই বাড়িতে যে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি এই বাড়ি ছেড়ে, গ্রাম ছেড়ে, পরিচিত মানুষ ছেড়ে পালিয়ে যেতে চাই। দূরে, বহু দূরে। আব্বা বেশ কিছুদিন হলো আমার সাথে এ বাড়িতে থাকে। একদিন নতুন মা এলো। পরদিন ভোরবেলা মা বোনদের কবর জিয়ারত করা হলো। বিকেলবেলা নতুন মা আমায় কাপড় চোপড় গুছিয়ে নিতে বলল। বুঝতে পারলাম পুরনো স্মৃতি ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে। সেদিন রাতের আধারে কিছু নির্দিষ্ট জিনিস নিয়ে বাড়ির বাইরে পা রাখলাম। প্রিয় জায়গা ছেড়ে, প্রিয় মানুষগুলো ছেড়ে। শেষবারের মতো পুকুর পাড় থেকে রাফি ভাইয়ের বাড়ির দিকে তাকালাম। রাফি ভাই বারান্দা দিয়ে একবার হেঁটে গেল। পূর্বের মতো এবারে টের পেল না কেউ একজন তাকে দেখে চোখে শান্তি মেলালো। শেষবারের মতো আমি সম্মুখে পা রাখলাম। আমার 15 বছরের সমস্ত আবেগ, হৃদয় নিংড়ানো ভালোবাসা আর প্রিয় মানুষগুলো সমস্ত স্মৃতি ফেলে রেখে এগিয়ে চললাম। এতটুকু দুঃখ পেলাম না, কষ্ট পেলাম না, কাঁদলাম না। পাথর হয়ে গেছি যেন। আমার শুকনো চোখে নদীতে জোয়ার আসলো খানিক পরে। অবশেষে মায়ের কবরের পাশে দিয়ে যাওয়ার সময় চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বুঝতে পারলাম আমার ভালোবাসারা ভালো নেই। অনেকটা রাত, ঘন অন্ধকার আকাশ। গাড়িতে করে যাচ্ছিলাম। মাঝপথে গিয়ে আব্বা আর নতুন মায়ের ঝগড়া লেগে গেল। বিধ্বস্ত মস্তিষ্ক আমার। এতক্ষণ তাদের কথোপকথন কিছু খেয়াল করিনি। আব্বা হঠাৎ চেঁচিয়ে উঠতে তাকালাম।
নতুন মা চুপচাপ রইল না, প্রচন্ড রেগে গেল। কিছুক্ষণ দৃষ্টিপাত করে বুঝতে সক্ষম হলাম ঝগড়া লেগেছে আমাকে নিয়ে, আমার থাকার জায়গা নেই। নতুন মা যেখানে নিয়ে যাবে আব্বা রাজি হচ্ছে না। কোথায় নিয়ে যেতে চাইছে এরা? ছোট মা হঠাৎ আরো বেশি রেগে গেল। মুখ দিয়ে বিশ্রী কিছু শব্দ বের করে বলল, কোথায় নিয়ে যাবি তুই? তোর হিম্মত আছে? ওরে কোথাও রাখার জায়গা আছে? নিজেই তো আমার ঘাড়ে চেপে বসে আছিস। আব্বা চুপ হয়ে গেল, আর কোনো উত্তর দিল না। মুহূর্তে আব্বার চরম অসহায়ত্ব প্রস্ফুটিত হলো। টের পেলাম আব্বার ছটফটানি। সারা জীবন মায়ের ওপর ছুরি ঘোরানো মানুষটার ওপর এখন অন্য কেউ ছুরি ঘোরাচ্ছে, অন্য কেউ তার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। ইস, আমার অসহায় মাকে কতটা নির্যাতন করেছে এই মানুষটা। আব্বার অত্যাচার সহ্য করতে না পেরে একটা ছেলে সন্তানের জন্য কত আকুলি বিকুলি করতো মা। শুধু আব্বার ভয়ে সর্বদা কতটা তটস্থ থাকতো। আহারে মা আমার। গাড়ির আশপাশের কিছু মানুষ ইতোমধ্যে মাথা ঘুরিয়ে তাকানো শুরু করেছে। জানালা দিয়ে দৃষ্টি নিপাত করলাম বাহিরের ঘন কালো অন্ধকারে। বেশ বুঝতে পারছি বাহিরের ওই নিকষ কালো অন্ধকারের চেয়ে আমার জীবনের অন্ধকার আরো তীব্র, আরো ঘন। গাড়ি থেকে নেমেছে অনেকক্ষণ হলো। হাতে ছোট্ট এক ব্যাগ নিয়ে হেঁটে চলেছি। নতুন মা আমার পাশে, আব্বা মুখ ভার করে পেছন পেছন আসছে। আস্তে আস্তে লোকালয় ছাড়লাম। এদিকটা ফাঁকা, বাড়িঘর নেই। সরু এক রাস্তা চলে গেছে বরাবর। রাস্তার দুপাশে ধানক্ষেত, কাছে মাঠের মতো জায়গাটা আলোকিত, মানুষ দিয়ে গিজগিজ করছে। বিয়ে বাড়ির মতো চাদর দিয়ে সম্পূর্ণ মাঠ ঢাকা। বুকের ভেতর ধক করে উঠল আমার। নতুন মা কি আমাকে তার যাত্রাপালায় নিয়ে এলো? তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়লাম। সাথে আব্বা আর ছোট মা দুজনই দাঁড়িয়ে পড়ল। ছোট মা বুঝতে পারল, ভরসা দিয়ে বলল, তুমি যেমন ভাবছো এমন কিছু না মা, আসো আমার সাথে, ভয় নেই। এক প্রকার জোর করে সে ভেতরে নিয়ে গেল। পুরো প্যান্ডেল মানুষ দিয়ে ভরা। উচ্চ শব্দে গান বাজছে, অদ্ভুত সব গান, নোংরামিতে ভরা। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। নতুন মা গোপন এক পথ দিয়ে প্যান্ডেলের ভেতর ঢুকলো। আমাকে নিয়ে গেল টিন দিয়ে তৈরি ছাপড়ার দিকে। দুরু দুরু বুক নিয়ে ভেতরে গেলাম। আমাদের দেখে চারপাশ থেকে ঝেঁকে এলো সবাই। নতুন মায়ের সঙ্গী সাথীরা, যাত্রাপালার বাকি লোকজন। সবার পোশাক আশাক দেখে গা গুলি উঠল আমার। অজানা আতঙ্কে মন ছেয়ে গেল। মোটা কাপড় দিয়ে ঝুপড়ির মতো করা একটা কোনায় বসে রয়েছে আমি। নতুন মায়ের চাচাতো ভাই বলে পরিচয় দেওয়া লোকটা ঝুপড়ির ওপাশে ঘুরঘুর করছে। লোকটার চাহনি অসহনীয়। নিঃশ্বাস আটকে পড়ে রইলাম আমি। প্রচন্ড ভয় হতে লাগলো। আব্বা এলো অল্প পরে। এই মানুষটাকে আমি বিশ্রীভাবে ঘৃণা করি, তবুও এই মুহূর্তে তাকে দেখে বুকে একটু সাহস পেলাম যেন। আব্বা এখানকার পরিচিত মুখ, সবাই আব্বাকে চিনে। বেশ বুঝতে পারছে আব্বার এখানে যাতায়াত নতুন নয়, বহু পুরনো। আব্বা হঠাৎ ফিসফিস করে বলল, দোয়েল মা, তোরে এখানে রাখা যাইব না। আমি যা কইতেছি তাই হুন। ভোরবেলা এখান থেইকা পালাই যাব আমরা, এরা কেউ টের পাইব না। সারা রাত গান বাজনা করে ওরা ভোরের দিকে ঘুমায় যায়। তোর নতুন মা পরে জানলে জানবো, সমস্যা নেই কা। পালিয়ে কোথায় যাব? উত্তেজিত কণ্ঠে জানতে চাইলাম আমি। আব্বা ইশারায় চুপ করতে বলল। গলার স্বর আরো নিচু করে বলল, তোর কিচ্ছু চিন্তা করতে হইব না, সব ব্যবস্থা করছি আমি। ঢাকা যাব আমরা। আর কোনো কথা হলো না। আমিও কিছু জিজ্ঞেস করলাম না। বুক ফুরে ছোট্ট একটা শ্বাস বেরিয়ে এলো। ঢাকা নাম শুনেছি কতবার, যা হয়নি কখনো। মাঝে মাঝে রাফি ভাইয়ের পরিবারকে যেতে দেখতাম। ঢাকায় নাকি তাদের আত্মীয় স্বজন আছে, ঘুরতে যেত তারা। ঢাকা নিয়ে আমার সুখ স্মৃতি নেই। রাফি ভাইয়ের ঢাকা থাকার দিনগুলো ভীষণ কষ্টে কাটতো আমার। টানা কয়েকদিন তাকে চোখের দেখা দেখতে পেতাম না, কি দুর্বিষহ। আব্বার সাথে যখন স্টেশনে নামলাম তখন দুপুর। অবশেষে ঢাকার মাটিতে পা রাখলাম। আজ প্রথম ট্রেনে ভ্রমণ ছিল আমার। এই ভ্রমণে যদি মা আর বোনেরা সাথে থাকতো কত মজাই না হতো। পুতুল হাত পা ছোড়াছুড়ি করতো খুশিতে। বড় আপা আর মা গল্প করতো জমিয়ে। ক্ষণে ক্ষণে বড় আপা শব্দ করে হেসে উঠত। আপা বড্ড সহজ সরল ছিল, ছেলে মানুষই দিয়ে ভরা। বাচ্চাদের মতো অল্পতে খুশি হতো। আর সেজ আপা,
সেজ আপা গম্ভীর মুখে বসে থাকতো। গম্ভীরতার আড়ালে লুকিয়ে রাখা আপার উৎফুল্লতা শুধু আমি ধরতে পারতাম। স্টেশনে আমার চারপাশ লোকে লোকারণ্য। রোগা পাতলা হ্যাংলার মতো এক বাচ্চা ছেলে এসে আমার ওড়না টেনে ধরলো, বায়না করলো টাকার। আব্বা ঝামটা দিয়ে তার হাত ছাড়িয়ে দিল। ছেলেটা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। আমি তার চেয়ে অসহায়ত্ব নিয়ে তাকালাম, কারণ আমার কাছে এক পয়সাও নেই। দৃষ্টি বিনিময় হতে ছেলেটা বুঝতে পারলো বোধহয়। সময় ব্যয় না করে অন্যদের পেছন ছুটলো। কিছু দূর গিয়ে আব্বা আমায় বসিয়ে দিলেন। পুরনো মডেলের বাটন ফোনটা কানে ধরে কাকে যেন হন্যে হয়ে খুঁজতে লাগলেন। আমি চেয়ে চেয়ে আব্বার ব্যস্ততা দেখছি। চোখে মুখে তার এখন চিন্তার ছাপ। ছোটাছুটি করছে ক্রমাগত। অথচ এই মানুষটা একটা গোছানো পরিবারকে হত্যা করেছে। আস্ত এক পরিবারকে গলা টিপে হত্যা করেছে। তার জন্য আমি মা হারা, বোন হারা। তার জন্য আমি আজ বাড়ি ছাড়া, প্রিয়জন ছাড়া। এই মানুষটার উপস্থিতি কি সহ্য করা যায়? করা যায় না, কিন্তু আমাকে করতে হচ্ছে। আর তো উপায় জানা নেই। আমি পাথরের খাঁজে আটকে পড়া মাছ। তরপানো ছাড়া কিছু করার নেই। কিছুক্ষণ পর আব্বা আমায় নিয়ে সিএনজিতে উঠল। গাড়ি ছাড়ার আগ মুহূর্তে দেখলাম এটা কমলাপুর স্টেশন। আজ প্রথম এই নামটা জানলাম। গাড়ি চলছে। আব্বার সাথে আমার কথা বলা হয় না। আজ সারাটা পথ একটা কথা বলিনি। কিন্তু এখন তো জানতে হবে আমি কোথায় যাচ্ছি। এই মানুষটিকে আমি বিশ্বাস করি না। আমি আর চুপ থাকতে পারলাম না। এক বুক দুঃখ লুকিয়ে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি আমি? আব্বা যেন এই প্রশ্নের অপেক্ষায় ছিলেন। বড্ড খুশি হয়ে উঠলেন। ঝলমলে সুরে বললেন, বড় এক বাড়ি তোমারে রাইখা আসতেছি। কোনো কিছুর কষ্ট হইব না দোয়েল। ভালো ভালো খাবার খাইতে পারবা। শুধু টুকটাক কাম করবা আর খাইবা। কামও বেশি নাই, আরো লোক আছে। কোনো চিন্তা নাই তোমার। আমি মাঝে মাঝে আইসা খোঁজ নিয়ে যাব। আব্বা তুই থেকে তুমি করে বলছে। আমার আর বুঝতে বাকি রইল না। ঠোঁটে শুধু তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। এই ঢাকা শহর নিয়ে আমার দু চোখে কত স্বপ্ন ছিল। রাফি ভাইয়ের সাথে আসবো, ঘুরবো। অথচ এই শহরে আমার জায়গা হলো কাজের মেয়ে হিসেবে। এই শহর আমাকে কাজের মেয়ে পরিচয় দিল। আব্বা নতুন বাড়ির গুণকীর্তন করছে। আমার সেদিকে মনোযোগ নেই। আমি চলমান গাড়ি দেখছি। পাশে লেন দিয়ে বড় বড় বাস, ট্রাক যাচ্ছে। একবার মনে হলো চলন্ত গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ি। তাহলে তো এই জীবনের এই দুঃখ কষ্টের পরিসমাপ্তি ঘটবে। আব্বা পাশে তখনও বকবক করে যাচ্ছে। আচমকা অন্য এক চিন্তা এলো। হঠাৎ করে মনে হলো আব্বাকে ধাক্কা দিয়ে ফেলে দিই। এই মানুষটার কি শাস্তি প্রাপ্য না? আমি কিছুই করতে পারলাম না। কোনোটারই সাহস হলো না। ছোটবেলা থেকে ভীষণ ভীতু আমি। রাফি ভাইকে ভালোবাসা ছাড়া জীবনে আর কিচ্ছু করিনি। এই জীবন কি করে পাড়ি দিব এখন? গাড়ি থামলো। আব্বা আমার সাথে নিয়ে হাঁটা ধরলো। কতক্ষণ হেঁটেছি খেয়াল নেই। অবশেষে বড় এক বাড়ির সামনে আব্বা থামলো। বাড়ি দেখে বুক দৌড়ু দৌড়ু শুরু হলো, সাথে প্রচন্ড ভয়। এই আমার চিন্তা জুড়ে রাফি নামক ছেলেটা ছাড়া আর কিছু ছিল না। এখন আমি কি করে এই ঝড় সামাল দিব? কি করে এই শহরে একা থাকবো? চিন্তায় মাথা এলোমেলো হয়ে গেল। আব্বা ফোনে দুটো কথা বলে আমাকে ভেতরে নিয়ে গেল। নতুন এক জীবনে পা রাখলাম আমি। ভেতরে বাড়িতে ঢুকতে এক ঝাঁক অচেনা মানুষ নজরে এলো। একজন মধ্যবয়স্কা মহিলা আমায় কাছে টেনে নিলেন। তার হাসি মুখ দেখে কিছুটা স্বস্তি মিলল। আব্বা দেরি করলেন না। তাকে আবার ফিরতে হবে। সোফায় বসেছিলাম আমি। আব্বা কাছে এসে বললেন, আমি যাই তাইলে দোয়েল। চমকে তাকালাম আমি। এতক্ষণ চেপে রাখা কষ্টগুলো যেন কুঠুরি মুক্ত হলো। একের পর এক আঘাত হানলো বুকের দেয়ালে। আমি আর শক্ত থাকতে পারলাম না। ঝরঝর করে কেঁদে দিলাম। এখানে আমি একা থাকবো কি করে? আমার থাকার জায়গা হয়েছে রান্নাঘরের পাশের রুমটাতে। আমি একা নই, সাথে আরেকজন মহিলা আছে। কাপড় চোপড় রেখে রুমের বাইরে বের হলাম আমি। মন ভার হয়ে আছে। আব্বা চলে গেছে অনেক আগে। যাওয়ার আগে তিনি বলে গেছেন খোঁজ খবর নিবে। কিন্তু কেন জানি আমার মন বলছে আব্বা আর খোঁজ নিবে না। আশা ছেড়ে দিয়েছি। নিজেকে বুঝিয়েছি এই দুনিয়ায় আমার আপন কেউ নেই, রক্তের কেউ নেই। দেখি জীবন তরি আমাকে ঠিক কোথায় নিয়ে যায়। আরো কি কি অপেক্ষা করছে আমার জন্য। এ বাড়িতে শ্বাস শ্বাস রব। সবার মধ্যে উৎফুল্লতা। সবাই ছোটাছুটি করে কাজ করছে। ঘর দুয়ার পরিষ্কার করছে।
আমি টিপে টিপে পা ফেলে ড্রয়িং রুমে আসলাম। সালেহা খালা মেঝে পরিষ্কার করছিল। সেও এ বাড়িতে কাজ করে। খালার সাথে কথা হয়েছে। আমি কাছে যেতে বলল, তুমি আজ ঘুমাও গা, শরীর অসুস্থ না? এখন ঠিক হয়ে গেছি খালা, মাথা ব্যথা ছিল, সেরে গেছে। আমি কি কাজ করব? খালা আমায় কাজ বুঝিয়ে দেওয়ার জন্য উঠে দাঁড়ালো। কিছুক্ষণ সময় নিয়ে ঘুরে ঘুরে নিচতলা দেখালো। এ বাড়িতে লোক সংখ্যা অনেক, বড়সড় পরিবার। বাড়ির কর্তা বড় দুই ভাই, তাদের স্ত্রী সন্তান নিয়ে সবাই একত্রে বাস করে। ছোট বড় সব মিলিয়ে 4-5টা সন্তান, বয়স্কা দাদি, আরো লোকজন দিয়ে ভরা। এত বড় বাড়িতে নিজেকে মানিয়ে নিব কি করে? আমি ভীত চেহারা নিয়ে নিয়তিকে দোষারোপ করছিলাম। সালেহা খালা আমায় জিজ্ঞেস করলো, রান্না পারোনি? আমি মাথা নাড়লাম, অসম্মতি জানিয়ে বললাম, ভালো পারি না, শিখে নিব। বড় বোর ছেলে আইছে বাড়ির, রান্না ভালো না হলে খাইব না। তুমি বরং ঘর মুছে ফেলো, আমি কুটাবাসা করে বুড়ে সাহায্য করি। মেজে মোছার দায়িত্ব দিয়ে সালেহা খালা চলে গেল। আমি এক বুক কষ্ট নিয়ে পানির বালতি হাতে নিলাম। ঘুরে ঘুরে কাজ করছিলাম। টাইলস করা মেঝে কখনো পরিষ্কার করা হয়নি। সারা জীবন মাটির ঘরে কাটিয়েছে। ঈদে ঈদে ঘর লেপা হতো, পানি দিয়ে মাটি গুলিয়ে। আজ প্রথম মেঝে মোছার কাজ। দীর্ঘ সময় লেগে গেল ড্রয়িং রুম সহ আশপাশ পরিষ্কার করতে। ক্লান্ত হয়ে সোফার পাশের প্লাস্টিকের চেয়ার টেনে বসে পড়লাম। হঠাৎ চোখ গেল চেয়ারের নিচে। ঝলমলে সোনালী রঙের একটা আংটি পরে আছে, দেখে স্বর্ণের মনে হচ্ছে। কিয়ৎক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম আমি। বসার ঘরে কেউ নেই এখন। রান্নাঘরে সালেহা খালার কণ্ঠ শোনা যাচ্ছে। আংটিটা তুলবো নাকি তুলবো না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। হুট করে অন্য এক প্রশ্ন মস্তিষ্কে উকি দিল, আমাকে পরীক্ষা করার জন্য তারা আংটি ফেলে রাখেনি তো? এত বড় বাড়িতে থাকতে দিয়েছে, দামি জিনিসপত্র চারিদিকে ছড়ানো ছিটানো। যে কেউ লুকিয়ে ফেলতে পারে, হয়তো পরীক্ষা করার জন্য আংটিটা স্বেচ্ছায় ফেলে রেখেছে। তা না হলে কারা আঙুল থেকে আংটি খসে পড়েছে, অথচ সে বিন্দু মাত্র টের পায়নি। আংটিটা হাতে তুলে নিলাম আমি। পরীক্ষা হোক আর না হোক, এ আংটিটা কখনো চুরি করতাম না। মা শেখায়নি, ছোটবেলা থেকে দেখে এসেছি। চরম দারিদ্র্যের মুহূর্তেও মা আমার অসৎ পথে চলা শেখায়নি। উঠে রান্নাঘরের দিকে গেলাম। সালেহা খালাকে ডেকে বললাম, খালা, এ আংটিটা বসার ঘরের মেঝেতে পড়েছিল। সালেহা খালা এগিয়ে এলো। তার পেছন পেছন এলো বাড়ির বড় কর্তার গিন্নি। কাছে এসে আংটিটা নিয়ে ভীষণ খুশি হলেন তিনি। স্মিত হেসে বললেন, এটা তো আমার, কখন আঙুল থেকে পড়ে গেছে খেয়াল করিনি। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। উনি নিজে থেকে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি যেন মা? জুই। ও, তুমি আমাকে বড় মা বলে ডেকো। সামান্তা, জাবি, জাকারিয়া সবাই আমাকে বড় মা বলে ডাকে, তুমিও ডেকো। কৃতজ্ঞতায় মাথা নত হয়ে এলো আমার। চোখের কোণ ভিজে উঠল। কিছু বলতে পারলাম না, শুধু মাথা নাড়লাম। সালেহা খালা গলা উঁচিয়ে ড্রয়িং রুম ডাইনিং রুম দেখলো। বলল, মোছা শেষ? আমি মাথা নেড়ে বললাম, শেষ। সদ্য বড় মা বলে ডাকার অধিকার দেওয়া মানুষটা খালাকে উদ্দেশ্য করে বললেন, সালেহা, তুমি বরং জুইকে জাকারিয়ার ঘরটা দেখিয়ে দাও, গুছিয়ে রাখুক। ওদের নানু বাড়ি থেকে ফেরার সময় হয়ে গেছে। আর ফাইজানের ঘরটাও দেখিয়ে দিও, পরিষ্কার করে রাখবে। আচ্ছা বউ। সালেহা খালার পিছু পিছু রওনা হলাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে খালা বলল, বড় বউয়ের দেবর বাড়ির ছোট কর্তা, তার এক মাইয়া আর 2টা পোলা। মাইয়াটা বড়, কলেজে পড়ে, পোলা 2টা স্কুলে। আর বড় বউয়ের 2টা পোলা শুধু, মাইয়া নাই। বড় পোলা বিদেশে পড়াশোনা করতে গেছে, আর ছোট পোলা খুলনায় ইঞ্জিন নিয়ে পড়ে। কিছুদিন হইল ছুটিতে আইছে। খুলনায় ইঞ্জিন নিয়ে পড়াশোনা করার বিষয়টা ছাড়া বাকি সব বোধগম্য হলো। জিজ্ঞেস করলাম, আপনি কতদিন হলো এ বাড়িতে আছেন খালা? বহুত দিন, 8-10 বছর। বাপজান ছোট্টবেলা বিয়া দিছিল। জামাই বতরের সময় ধান কাটতে গিয়া মইরা গেল, ঝড়ের দিনে বাস পইরা। তারপর আর বিয়া শাদি করলাম না। বাপজান অনেক বুঝাইল, কিন্তু মানুষটারে ভুলতে পারতাম না কিচ্ছুতেই। বড় ভালা মানুষ আসিল তো, তাই আর বিয়া করা হয় নাই। আব্বা মা যতদিন বাইসা ছিল গ্যারামে ছিলাম। এক সময় তারা পরপারে চইলা গেল। ভাইরা তখন আর ভাত দিল না, বাধ্য হইয়া ঢাকাতে আইলাম, কাজ নিলাম।
তারপর থেকে এইখানেই আসি। খালা থামলো। খালার কথা শুনে মন খারাপের তীব্রতা বেড়ে গেল, কিন্তু কিছু বলতে পারলাম না। যার নিজেরই এক সমুদ্র দুঃখ, সে অন্যকে কি সান্ত্বনা দিবে? এইটা জাকারিয়া বাবাজির রুম, আর দক্ষিণের রুমটা ফাইজান বাবাজির। গোছগাছ কইরা নিচে আসো, কিছু খাইয়া ঘুমাই যাও, আইজ আর কাজ নেই। আমাগো রান্না বাটা শেষ। খালা চলে গেল। আমি ছবির মতো সুন্দর এক রুমে ঢুকলাম। জাকারিয়া নাকি বাচ্চা মানুষ, ক্লাস 3-তে পড়ে, অথচ তার জন্য আলাদা ঘর। কি সুন্দর! জাকারিয়ার রুম নানা রকমের খেলনা দিয়ে ভর্তি। বেশ খানিকটা সময় লাগলো গোছাতে। সব মোটামুটি গুছিয়ে বের হয়ে এলাম। গেলাম দক্ষিণ দিকে। কিনারের রুমটার সামনে দাঁড়ালাম। বাহির থেকে দরজা বন্ধ ছিল। ভয়ে ভয়ে খুললাম। বর্তমানে এবাড়ির বড় ছেলের ঘর এটা। দুরু দুরু বকে ভেতরে পা রাখলাম। ভেতরে ঢুকতে ভয়ার্ত দু চোখে মুগ্ধতা এসে ভর করলো। রুমে কি ছিল বুঝতে পারলাম না, শুধু মনে হলো কোনো শীতল সমুদ্রে পা রেখেছি। দেয়ালের পেন্টিংগুলো হৃদয় ছুঁয়ে গেল। ছোটবেলায় টেলিভিশনে এগুলো দেখতাম। বাড়িতে টেলিভিশন ছিল না। দূরের এক চাচির বাড়ি টেলিভিশন দেখতাম। কত বকাঝোকা করতো তারা, মুখ কালো করে রাখতো। তবুও টিভি দেখার লোভ সামলাতে পারতাম না। মাটিতে বসেই দেখতাম। আজ যেন সব চাক্ষুষ দেখছি। এত বড় রুম, চোখ ঝলসানো ডেকোরেশন, চারপাশ স্বপ্নের মতো সুন্দর। হঠাৎ চোখ গেল বিছানার পাশের টেবিলটার উপর, বাধাই করা এক ছবি। ছবিতে একজন সুদর্শন যুবককে দেখা যাচ্ছে। আনমনে কাছে এগিয়ে গেলাম আমি। তার উজ্জ্বল চোখ দুটো আমার পানে। ছবির স্থির চিত্রটি কেমন জানি জীবন্ত মনে হচ্ছে। ভারী লজ্জাবোধ হলো আমার। মনে হলো কারো অগোচরে তার ব্যক্তিগত জায়গায় এসে পড়েছি। দ্রুত চোখ সরিয়ে নিলাম। বিছানা গোছানো ছিল, রুম পরিপাটি। আমি শুধু বালতিতে করে পানি নিয়ে মেঝে পরিষ্কার করলাম। রুমের সাথে লাগোয়া বড় বারান্দা। বারান্দায় অসংখ্য চারা গাছ আর ফুল লাগানো। এর বেশিরভাগ আমি চিনি না, শুধু গোল গোল পাতার গাছটা পরিচিত মনে হলো। গ্রামের পুকুর পাড়ে জঙ্গলে একদিন দেখেছিলাম। আর দাঁড়ালাম না, বারান্দা পরিষ্কার করে সরে এলাম। এর মধ্যে কয়েকদিন কেটে গেছে। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষদের পাশে নিয়ে আমার দিন কাটছে। এ কয়েকদিন অনেকটা ঘরবন্দি জীবন পার করেছি। শুধু ভোরে ঘুম থেকে উঠে খালার সাথে কাজ করি। একটু বেলা বাড়তে এবারের লোকজন সব নাস্তা খাওয়ার জন্য নিচে নামে। আমি তখন আড়ালে থাকি। খেয়ে দিয়ে তারা যখন সবাই কাজে চলে যায়, তখন আবার কাজ করি। সবাই স্কুল, কলেজ আর অফিস নিয়ে ব্যস্ত। এত বড় বাড়িতে সারাদিন শুধু আমি, সালেহা খালা আর বড় মা থাকি। আরও একজন থাকেন, বড় মায়ের শাশুড়ি। তাকে অবশ্য আমি এখনো দেখিনি। তিনি কিছুদিন হলো মেয়ের বাড়ি ঘুরতে গেছেন, মোহাম্মদপুর। সেটা কত দূর আমি জানি না, তবে ঢাকার মধ্যে নাকি। বড় মায়ের একমাত্র ছোট যা মাস্টারি করে, কলেজের মাস্টার। এত সুন্দর তিনি। একদিন রাতের বেলা তারা সবাই খাচ্ছিল। আমি লুকিয়ে দরজার আড়াল থেকে দেখলাম। মানুষটাকে দেখে মনে হয় না তিনটা সন্তান। তার বড় মেয়ে সামান্তা, পরীর মতো সুন্দর। যে একবার চোখ রাখবে তার চোখ ফেরানো মুশকিল। সারাক্ষণ ফিটফাট পোশাক পরে থাকে। মনে হয় বাইরে বের হওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। কিন্তু না, তার বাড়িতে পরা জামা কাপড় দারুণ সুন্দর। আর আমার পরনে সর্বদা সুতি কাপড়ে জামা পায়জামা, সেটাও রংচটা। জাবির আর জাকারিয়াকে চিনে ফেলেছি। সবাইকে দেখা শেষ। জাকারিয়া ফুটফুটে এক বাচ্চা, আর জাবির বড় সড়ো। বয়সে আমার সমান বা একটু বড় হবে, 10ম শ্রেণীতে পড়ে। ঢাকার নাম করে স্কুলে নাকি। প্রতিদিন গাড়ি করে যায় তারা। কি রাজকীয় ব্যাপার স্যাপার। হুট করে মন খারাপ হয়ে গেল। আমার কি আর স্কুল যাওয়া হবে না? কোনোদিন আর পড়াশোনা করা হবে না? তাপস স্যার সামনের মাসে নিউটনের মহাকর্ষ সূত্র পড়াতে চেয়েছিল। তার শেষ হবে না বুঝি। ঘন ঘন দীর্ঘশ্বাস পড়ল। ভেড়ানো দরজার আড়াল থেকে বাহিরে উকি দিলাম। ডাইনিং রুম মোটামুটি ফাঁকা, শুধু একজন বসে আছে। ফাইজান নামের এবারের বড় ছেলেটা। ছেলেটা একেবারে সুঠাম দেহের। কি সুন্দর করে ভাত খাচ্ছে। সরু সরু আঙুল দিয়ে ভাত নেড়ে চেড়ে খাচ্ছে। বড় লোকদের ভাত খাওয়ার দৃশ্য কেমন চমকপ্রদ মনে হলো। রুমের ভেতর চলে এলাম। বিছানায় গা মেলে দিলাম। আড়াল থেকে এবারই সবাইকে দেখা শেষ। শুধু দেখিনি ফাইজান ভাইয়ের বাবাকে। সালেহা খালা বলেছে
তিনি বড় রাজনীতিবিদ, কি একটা কাজে বিদেশে গিয়েছেন। বিদেশ যাওয়া নাকি এদের কাছে দুধ ভাতের মতো সহজলভ্য। মাটিতে বিছানো বিছানায় শুয়ে এপাশ ওপাশ করলাম কিছুক্ষণ। আমার মনে একটা খটকা লেগে আছে। এ বাড়িতে যে নতুন একজন কাজের লোক এসেছে সেটা অনেকে জানে না। জানলে কৌতূহল হবে, দু চারটে কথা বলবে, কিন্তু কই, কেউ তো খোঁজ নেয় না। নাকি বড় লোকদের হিসাব আলাদা, তারা কাজের লোকদের মতো এমন নগণ্য বিষয়ে জানার আগ্রহ রাখে না। মাঝরাতে ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে ঘুম ভেঙে গেল আমার। লাফিয়ে উঠে পড়লাম। ক্ষণিকের জন্য ঘরদুয়ার অপরিচিত মনে হলো। কয়েক মিনিট সময় লাগলো সব স্মরণ হতে। আস্তে আস্তে বুকের কাছে তীব্র জ্বলুনি অনুভূত হলো। মনে পড়ল এই বিশালাকার দুনিয়ায় আমার আপন কেউ নেই। বর্তমানে কোনো এক বাড়ির আশ্রিত আমি। চোখের জলে দুই গাল ভেজা। ওনার এক অংশ দিয়ে মুছে ফেললাম। ঘুমের মধ্যে কান্না করা অভ্যাস হয়ে গেছে। সেদিন রাতে সালেয়া খালা দেখি ধাক্কাচ্ছে। চোখ মেলে তাকিয়ে দেখি চোখের জলে বালিশ ভিজে গেছে। চোখ মুছে শুকনো ঢোক গিললাম। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। পানির জন্য ভেতরে ছটফটানি শুরু হলো। বাথরুমের কিঞ্চিত আলো রুমে প্রবেশ করেছে। সে আলোতে পাশে তাকিয়ে দেখলাম খালা বেহুশ হয়ে ঘুমাচ্ছে। তাকে আর ডাকলাম না। সারাদিন ভীষণ পরিশ্রম করে মানুষটা। নিজেই উঠে পড়লাম। সিথানের কাছের জগ উঁচু করে দেখি পানি নেই। ফের দীর্ঘশ্বাস বের হলো। জীবন এত কঠিন কেন? আবছা অন্ধকারে দরজা ছিটকিনি খুলে বের হলাম। রান্নাঘরের দরজা ভেরানো। চারপাশে নজর বুলালাম। রাতের বেলা নিচতলায় আমি আর সালেয়া খালা থাকি। এত রাতে এই দুজন ছাড়া দ্বিতীয় কেউ নেই। আমি বসার ঘরে দুটো চক্কর দিলাম। হাত পা বসে এসেছে একদম। এ বাড়িতে কেমন দম বন্ধ হয়ে আসে। এখন চাইলেই প্রিয় পুকুর পাড়ে বসতে পারি না, ছুটোছুটি করতে পারি না। কি যে কষ্ট লাগে। মন খারাপ করে ডাইনিংয়ে চেয়ার টেনে বসে পড়লাম। কিছুক্ষণ পর গ্লাসে পানি ঢাললাম। উঁচু করে চুমুক দিতে আচমকা পেছন থেকে পুরুষ কণ্ঠ ভেসে এলো, কে তুমি? আমাকে সম্পূর্ণ পেছন ঘুরতে হলো না। কিঞ্চিত ঘাড় বাঁকাতে পুরুষ অবয়ব দৃশ্যমান হলো, যার হাতে মগ ধরে রাখা। মগের ভেতর থেকে ক্রমাগত ধোঁয়া উঠছে। পুরুষ অবয়ব আর কেউ নয়, এবারে 2 নাম্বার বড় ছেলে ফাইজান। সে ভ্রুযুগল কুঁচকে দ্বিতীয়বার প্রশ্ন করলো, কে তুমি? এত রাতে এখানে কি করছো? শরীর জমে স্থির হয়ে এলো আমার। হাতের গ্লাস ঢিলে হয়ে যেতে ধপাস করে টেবিলে নামিয়ে রাখলাম। অনাকাঙ্ক্ষিত এই সাক্ষাৎ আমার ছোট মস্তিষ্ক নিতে পারল না। ভয়ে আতঙ্কে জমানো জল চোখের কিনার বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়ল। তার কণ্ঠ নরম হয়ে এলো। ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কান্না করছো কেন? কি হয়েছে? দেখি কথা বলো তো। বাড়ির লোকজনকে ডাক দিব। কে তুমি? আমি জুই। হু? কি বললে? জু? ভেজা গাল দ্রুত মুছে ফেললাম। এখান থেকে সরে যেতে হবে, পালিয়ে যেতে হবে। তড়িঘড়ি করে বললাম, জুই, আমি এবারের নতুন কাজের মেয়ে, কিছুদিন হলে এসেছি। হ্যাঁ? ফাইজান নামক ছেলেটার কুঁচকানো কপালের খাদ আরো গভীর হলো। বিস্ময় নিয়ে চেয়ে রইল, যেন বুঝতে অসুবিধা হচ্ছে। এত পিচ্ছি মানুষ, এত বাচ্চা বয়সে কেউ কারো বাড়িতে কাজ করে? পাগল নাকি তুমি? করে তো, এই যে আমি করছি। বাড়িতে কে কে আছে তোমার? এই প্রশ্নের উত্তর দিলাম না, এড়িয়ে গেলাম। আমাকে চুপ থাকতে দেখে সে আর প্রশ্ন করলো না। অস্পষ্ট সুরে কিছু একটা বলে চলে গেল। আমি ধপ করে বসে পড়লাম। এতক্ষণ নিঃশ্বাস আটকে ছিলাম যেন। বুক ভরে শ্বাস নিলাম। পানির তৃষ্ণা মরে গেছে। রুমে যাওয়ার জন্য উঠতে গিয়ে দেখি টেবিলের ওপর মগ রাখা। ফাইজান ভাই রেখে গেছে। কখন নামিয়ে রাখলো? কাছে গিয়ে উবু হয়ে দেখলাম ভেতরে ঘন তরল পদার্থ। এখনো ধোয়া উঠছে। এটা চা নাকি কফি? বুঝতে পারলাম না। কফি খাইনি কখনো, কিন্তু চা খাওয়া হয়েছে 2 বার, যদিও স্বাদ ভুলে গেছি। ফাইজান ভাই কি মগটা ভুলে রেখে গেছে? হয়তো। এত রাতে তো সে এসব বানানোর জন্য নিচে নেমেছিল। চিন্তিত মুখে সিঁড়ির উপরে চোখ রাখলাম। হয়তো নিচে নামবে আবার মগের জন্য। আমি দ্রুত রুমে ঢুকে গেলাম। ভোরবেলা মৃদু চেঁচামেচিতে ঘুম ভাঙলো। বসার ঘরে বড় মায়ের গলা শোনা যাচ্ছে, কাকে যেন ধমকাচ্ছে। আমি উঠে পড়লাম। বাথরুম থেকে চোখ মুখ ধুয়ে বের হলাম। সালেয়া খালা ঘরে নেই।
কাজ শুরু করে দিয়েছে হয়তো। খালাকে কতবার বলেছি সে যখন বিছানা ছাড়া আমাকেও ডেকে দেয় যেন, কিন্তু কখনো ডাকে না। খালা ভীষণ স্নেহ করে আমায়। রুম থেকে বের হতে গিয়ে বিপত্তি বাঁধল। ফাইজান ভাই বসার ঘরে, সাথে বড় মা, খালা। এক কর্নারে জাবিরকেও দেখা যাচ্ছে। আমি রান্নাঘরের পাশে দাঁড়িয়ে গেলাম। বড় মার হাতে রাতের মগ। তিনি চেঁচিয়ে বললেন, রাতে কফি খেয়েছিস কে? বল। জাবির মাথা নাড়ল, বলল, আমি তো না। ফাইজান, তোর কাজ না? আহা, একটু তো কফি বানিয়েছি, এমন করছো কেন মা? বড় মা রেগে গেলেন, বললেন, তোকে কতবার বলেছি না যে রাত জাগবি না? রাত জেগে জেগে একবার অসুস্থ হয়ে পড়েছিলি, মনে নাই? আবার রাত জাগা শুরু করেছিস? আচ্ছা যাও, আর কফি খাবো না, রাতও জাগবো না। এবার কি জন্য ডাকছিলে বলো? বড় মায়ের হঠাৎ মনে পড়লো যেন। ব্যস্ত হয়ে গেলেন তিনি। মগটা নামিয়ে রেখে বললেন, তো দাদিকে আনতে যেতে হবে। মোহাম্মদপুর গিয়ে নিয়ে আয়, একা আসবে না। ফাইজান ভাই লম্বা করে হাই তুলল। এইটা বলার জন্য এত বড় ঘুম থেকে ডেকে তুলেছ? আশ্চর্য। আমার সময় হবে না, যেতে পারবো না। ফাইজান ভাই এক মুহূর্ত দেরি করলো না, সিঁড়ি দিয়ে উঠে চলে গেল। তার পেছন পেছন জাবিরও চলে গেল। বড় মা নিজের মতো বকতে থাকলেন। আমি রান্নাঘরে ঢুকলাম। এটো থালা বাসন ধুতে হবে। শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। আজ এ বাড়িতে হরেক রকমের রান্না হয়েছে। সেই সকাল 10টা থেকে শুরু হয়েছিল। শেষ করতে করতে বেলা 2টো বেজে গেল। রান্না যাবতীয় কাজ সালেহা খালা আর বড় মা করলো। আমি কুটা বাছা করেছি, আনা নেওয়া করেছি সব। এবারের কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। দু একজন উঠে হালকা নাস্তা করে আবার ঘুম। সবাই উঠল দুপুরবেলা। পরিষ্কার হয়ে হয়ে নিচে নেমে খাবার খেলো। সবার খাওয়া শেষ হতে সালেহা খালা বের হলো। একদিনের ছুটি নিয়েছে সে। কাছে কোথায় যেন তার বোন থাকে, পাতানো বোন, কিন্তু অনেক ভালো সম্পর্ক। খালা ব্যাগে কাপড় চোপড় নিয়ে চলে গেল। আমি খালাকে ধরে বারবার করে বলে দিলাম, একদিনের বেশি যেন না থাকে। এই মানুষটাকে কেমন আপন আপন লাগে। প্রায় ঘুম ভাঙতে দেখি তার বুকের মাঝে গুটিসুটি হয়ে শুয়ে আছে। খালা মাঝে মাঝে চুল টেনে টেনে তেল দিয়ে দেয়, অগোছালো চুল বিনুনি করে দেয়। মমতা মিশ্রিত চোখে তাকায়। একটা মানুষকে আপন ভাবতে আর কি লাগে? নিজের যত্ন নিতে ভুলে গেছি সেই কবে। আমার সাজানো গোছানো পৃথিবীটা ওলট পালট হওয়ার পরপর আগে মাথার চুল পরিপাটি করে রাখতাম। প্রতিবার বাড়ির বাইরে পা রাখার সময় আয়নায় একবার নিজেকে দেখতাম, ঠিকঠাক লাগছে কিনা। যদি রাস্তায় রাফি ভাইয়ের সাথে দেখা হয়, বেশিরভাগ সময় আমায় আশাহত হতে হতো, তার সাথে দেখা হতো না। মাঝে মাঝে আমি দেখলেও তার নজর আমি পড়তাম না। তার নজরে পড়তাম কাঠ ফাটা রোদের দিনে, দুপুরবেলা স্কুল থেকে ফেরার পথে, যখন আমি পুরো দস্তুর বিধ্বস্ত লাগতো। অথবা দেখা হতো আমার চরম দুঃখের সময়, আব্বা মারধর করেছে, সাথে গালিগালাজ করছে। আমি রাগে দুঃখে বাড়ির বাইরে পা রাখতে তার সাথে দেখা হতো। সে তখন স্নো মেখে ঝলমলে চুল উড়াতে উড়াতে পাশ দিয়ে যেত। কদাচিৎ জিজ্ঞেস করতো, জুই নাকি? আমি উত্তর দিতে পারতাম না। অপমানে মুখ কালো হয়ে যেত। সমস্ত রাগ গিয়ে পড়তো আব্বার ওপর। পুরনো কথা স্মরণ হতে মন খারাপ ভাব বেড়ে গেল। আগের আমি আর এখনের আমির মধ্যে কত তফাৎ। আগে সারাক্ষণ ছোটাছুটি করতাম, ছটফট করতাম। প্রচন্ড দুঃখের দিনগুলো তো হাসি থামতো না। স্কুলে বেশ কয়েকজন বান্ধবী ছিল, তাদের সাথে কত গল্প গুজব হতো। ওরা এখন কেমন আছে? আমার পৃথিবী এক রাতের মধ্যে ধ্বংস হয়ে গেল, তবু ওরা খোঁজ নিল না। ওদের আমার কথা মনে পড়ে না? মিলি, অন্তত মিলির তো মনে পড়ার কথা। মিলি কেমন আছে এখন? হয়তো আগের মতো আছে, ভালো আছে। মা বোনেরা নেই, মাস তিনেক হতে চলেছে। বুকের মাঝের ক্ষতটা পুরনো হয়ে যাচ্ছে। অথচ কি যে যন্ত্রণা সে ক্ষতে। যদি কাউকে একটু বোঝানো যেত, যদি কাউকে একটু বলতে পারতাম, আমি এই বয়সে এত কিছু সহ্য করতে পারছি না, আমার অবসর প্রয়োজন। আচ্ছা, আমার দুঃখগুলো কি কখনো অবসর নিবে না, নাকি এভাবেই চলতে থাকবে? বিকেলবেলা একটু বিছানায় গড়াগড়ি করছিলাম। হঠাৎ দরজার বাইরে বড় মায়ের গলা শোনা গেল। বড় মা তুই করে ডাকে আমায়। কি যে আপন আপন লাগে। জুই, ঘুমিয়ে গেছিস? আমি গায়ে ওড়না জড়াতে জড়াতে বললাম, না বড় মা, ঘুমাই নেই।
ভেড়ানো দরজা ঠেলে ভেতরে ঢুকলো বড় মা। চেহারায় প্রফুল্লতা ছাপ। চা বানাতে পারিস না? হ্যাঁ পারি, খালার কাছে শিখেছি। খুবই ভালো, বেশি করে চা বানাতো, লোকজন সবাই বসে আছে। বড় মা চলে গেল, আমি উঠে রান্নাঘরে গেলাম। রান্নাঘরের এখান থেকে বসার ঘরের অল্প একটুখানি দেখা যায়। এক পলক দেখে বুঝতে পারলাম বসার ঘর আজ লোক সমাগম। সমস্বরে চেঁচামেচি করছে, গল্পগুজব করছে, তার আওয়াজ রান্নাঘর অব্দি আসছে। বড়সড় পাতিলে পানি গরম দিলাম, চুলার আঁচ বাড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। গত কয়েকদিনে খালার থেকে অনেক কিছু শিখে নিয়েছি। কল্পনাও করিনি এই বয়সে এত কিছু করতে হবে, এত কিছু শিখে নিতে হবে। দুধ চিনি মিশিয়ে অনেকগুলো কাপে চা ঢাললাম। আমার শেষ না হতে বড় মা এলো। হাতে চৌকোনাকার প্লেট, যাকে ট্রে বলে ডাকে। একটা ট্রেতে চায়ের কাপ রাখলাম, আরেকটাতে বড় মা ফল মূল মিষ্টি আর বিস্কুট দিয়ে ভরল। ফলমূলের ট্রেটা হাতে নিয়ে তিনি বললেন, আয় আমার সাথে, চায়ের ট্রে হাতে নিয়ে আয়। বুকের ভেতর আটকে উঠল। সবার সামনে যাব আমি, এই ভয়টা পাচ্ছিলাম। সালেয়া খালা থাকতে এসব কাজ সে করত, আমি আড়ালে লুকিয়ে থাকতাম। এখন উপায়? ভয়ের সাথে সাথে লজ্জাও পাচ্ছি। আমার চেয়ে ছোট বড় সমবয়সী সবার সামনে নিজেকে কাজের লোক বলে পরিচয় দিতে হবে। তারাও মানুষ, আমিও মানুষ, অথচ তাদের আর আমার মাঝে বিস্তর ফারাক। কি হলো? আয় তাড়াতাড়ি। রান্নাঘরের দরজার বাইরে দাঁড়িয়ে বড় মা তাড়া দিল। আর চিন্তা ভাবনার সুযোগ পেলাম না। গায়ের ওড়নাটা দিয়ে লম্বা করে ঘুমটা দিলাম। অতঃপর পাহাড় সম ভয় আর লজ্জা নিয়ে সবার সামনে উপস্থিত হলাম। সবাইকে চা দিয়ে দে জুই। সবাই গল্পে মশগুল। শুরুতে কেউ ঠাওর করেনি আমাকে। বড় মার জুই ডাকে সবার সংবিত ফিরল। কৌতূহল নিয়ে তাকালো আমার পানে। আমি তৎক্ষণাৎ দৃষ্টি নত করলাম। এই মেয়ে কে রে ফাতেমা? প্রশ্ন করলেন এই বাড়ির সবচেয়ে প্রবীণ ব্যক্তি, বড় মায়ের শাশুড়ি মা। আমার কিছু বলতে হলো না, বড় মা নিচে থেকে বললেন, ও জুই, নতুন কাজ শুরু করেছে এখানে। আপনি তখন ছিলেন না মা, দারুণ মেয়ে, কয়েকদিন আমার মন জয় করে ফেলেছে। ও তাই তো বলি, এরা তো চিনি না। কয়েক মিনিট নীরব রইল চারপাশ। পরক্ষণে আবার যার যার মতো গল্পে মেতে উঠল। আমি বিস্ময়ে চরম শিখরে পৌঁছে গেলাম। কেউ কোনো প্রতিক্রিয়া করলো না, কোনো কিছু জানতে চাইল না। বুঝতে পারলাম কাজের লোক নিয়োগ দেওয়া এদের কাছে খুবই সাধারণ ব্যাপার। নির্ধারিত কাজের লোকগুলো খুবই অসহায় আর নগণ্য। মুখ ভার করে সবার হাতে চায়ের কাপ তুলে দিলাম। দাদির পাশের জনের হাতে চায়ের কাপ ধরিয়ে দিতে হাতে অন্য রকমের স্পর্শ পেলাম, বাজে স্পর্শ। চমকে তাকাতে মধ্যবয়স্ক এক লোক দেখতে পেলাম, বয়স 35-40-এর ঘরে। কি বাজে চাহনি, ঠোঁটে শয়তানি হাসি। কে এই লোক? এভাবে তাকাচ্ছে কেন? ঘৃণায় গা গুলিয়ে এলো। দ্রুত তার সামনে থেকে সরে এলাম। সর্বশেষ কাপ দিলাম ফাইজান ভাইয়ের হাতে। তার দৃষ্টি ভীষণ শীতল। চা পরিবেশন শেষ হতে আমি চলে যাওয়ার জন্য উদ্যত হলাম। হঠাৎ জাবির বলল, চাটা চমৎকার হয়েছে জুই। হ্যাঁ ঠিক বলেছিস জাবির। জাবিরের সাথে সুর মেলালো সামান্তা আপু। আমি পূর্ণ দৃষ্টিতে দুইজনের দিকে তাকালাম। তাদের মুখে তৃপ্তির হাসি। সেই তৃপ্তি থেকে এক বিন্দু ভালো লাগা ছড়িয়ে পড়ল আমার মাঝে। আজও মাঝরাতে ঘুম ভেঙে গেল বরাবরের মতো দুঃস্বপ্ন দেখে। স্বপ্নে দেখলাম মা গলায় দড়ি দিয়েছে, তার পা জড়িয়ে আমি চিৎকার করে কাঁদছি। সাহায্য চাইছি সবার কাছে, কিন্তু কেউ নেই। আমার চিৎকার শোনার মতো কেউ নেই। কাঁদতে কাঁদতে ঘুম ভেঙে গেল হঠাৎ। কিছুক্ষণ হাঁসফাঁস করলাম। ঘরের মধ্যে দম বন্ধ হয়ে আসতে চাইছে। বাইরে বের হওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। দরজা খুলে এক পা বাইরে রাখতে মেঝেতে চোখ গেল। ভাঁজ করা মোটা কাগজের টুকরো। পাত্তা দিলাম না। বের হয়ে বসার ঘরে হাঁটাহাঁটি করলাম। আচমকা গেস্ট রুমের দিকে নজর গেল। গেস্ট রুমে ফাইজান ভাইয়ের মামাকে থাকতে দেওয়া হয়েছে। মামা? তখনকার বাজে চাহনি নিক্ষেপ করা লোকটা ফাইজান ভাইয়ের ছোট মামা, বড় মায়ের সৎ ভাই। বড় মা আর তার বাবা এক, কিন্তু মা ভিন্ন। লোকটার চাহনি একদম ভালো না। বিকেলবেলার স্পর্শের কথা ফের মাথাচাড়া দিয়ে উঠল। দৌড়ে রুমের কাছে এলাম। দরজা বন্ধ করার আগে বাহিরে পড়ে থাকা মোড়ানো কাগজটা হাতে নিলাম। ছিটকি নিয়ে আটকালাম শক্তপোক্ত ভাবে। তবুও বকে ভয়। কেন জানি এখন পৃথিবীর সব পুরুষকে ভয় করে, তীব্র ভয়।
রুমের বাল্ব জ্বালালাম না, বাথরুমে স্বল্প আলোয় মোড়ানো কাগজ খোলার চেষ্টা করলাম। একটুখানি খুলতে বেরিয়ে এলো একটা মলম। কিসের মলম জানানি, কপাল কুঁচকে গেল আমার। দরজার সামনে মলম এলো কোথা থেকে? হঠাৎ চোখ গেল কাগজের লেখার ওপর, বড় বড় করে লেখা। বাংলা পড়তে পারো নিশ্চয়ই। বিকেলবেলা দেখলাম হাতে ফোসকা পড়েছে, চা বানাতে গিয়ে পুড়িয়ে ফেলেছো তাই না? একটু সাবধানে কাজ করলে কি হয়? হুহ, এখন থেকে কোনো কাজে তাড়াহুড়ো করবে না, অত্যধিক সাবধানে করবে। আর মলমটা ক্ষতে লাগিয়ে নিও। আর কিছু লেখা নেই। আমি উল্টে পাল্টে দেখলাম, কিন্তু আর কিছুই খুঁজে পেলাম না। কে এই লোক? আমার হাত পুড়েছে সেটাও টের পেয়েছে। বাম হাতের দিকে তাকালাম আমি। বিকেলে গরম চা ঢালতে গিয়ে হাতে পড়েছে একটু। কয়েক মিনিট পরে ফোসকা পড়ে গেছে, কিন্তু আমি তো ক্ষত লুকিয়ে রেখেছিলাম। মানুষটা টের পেল কি করে? আমার ভাবনার মাঝে রুমের দরজায় টোকা পড়ল, মৃদু টোকা। ওপাশের লোকটা সাবধানতা অবলম্বন করছে, কেউ যেন টের না পায়। কে টোকা দেয়? বুকের ভেতর ধক করে উঠল। এত রাতে কে নক করে? হুট করে ফাইজান ভাইয়ের মামার মুখটা ভেসে উঠল। সেই লোকটা নয় তো? শরীরে কাঁপুনি সৃষ্টি হলো। দৌড়ে গিয়ে চিটকিনি আরো ভালো মতো আটকালাম। দরজার ওপাশে টোকার পরিমাণ বাড়ছে। এপাশে দম বন্ধ করে পড়ে রইলাম আমি। মিনিট কয়েক গত হতে ওপাশে শব্দ মিলিয়ে গেল হঠাৎ করেই। তবুও কান পেতে রইলাম। ওপাশে আর শব্দ হলো না। নিশ্চিত হতে অবশেষে শ্বাস ফিরে পেলাম। গুটিসুটি হয়ে বিছানায় শুয়ে পড়লাম দ্রুত। পুরনো কাঁথার তলায় লুকিয়ে ফেললাম নিজেকে। খুব করে কান্না পাচ্ছে। কাউকে পাশে পেতে মন চাইছে। বিশ্বস্ত কেউ, আপন কেউ, যে আমার দুঃখে দুঃখ পাবে, আমার কষ্টে যার কষ্ট অনুভূত হবে, এমন কেউ কেউ উপরওয়ালা আমার জন্য পাঠিয়েছেন। বাকি রাতটুকু আর দু চোখের পাতা এক করতে পারলাম না। ঘুম এলো না। বুঝতে পারলাম বিপদ আমার পিছু ছাড়েনি। এবারে তা আরো বড় বিপদের মুখে পতিত হয়েছে। পরদিন দুপুরবেলা সবার খাওয়া শেষ হতে অবশিষ্ট খাবার ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। এটো থালা বাসনগুলো রান্নাঘরে নিয়ে গেলাম। দেরি করলাম না, পরিষ্কার শুরু করে দিলাম। খালা এখনো ফেরেনি, এজন্য আমার কাজ একটু বেড়ে গেছে। আজ সারাদিন রুমের বাইরে বাইরে ছিলাম। বড় মা যতক্ষণ নিচে ছিল তার সাথে সাথে থেকে কাজ করেছি। ফাইজান ভাইয়ের মামা এখনো যায়নি। আমি নিশ্চিত গতকাল রাতে উনি দরজায় টোকা মেরেছে। দিন গড়িয়ে যত রাত হচ্ছে তত ভয় বাড়ছে আমার। খালা এখনো ফিরছে না। জয়, এক কাপ চা বানিয়ে দিতে পারবে? থালা বাসন ধোয়া শেষ, গুছিয়ে রাখছিলাম। পেছন থেকে কেউ চায়ের কথা বলে উঠল। কণ্ঠ পরিচিত, বহুবার শুনেছি এ বাড়িতে। নিশ্চিত হওয়ার জন্য ঘুরে তাকালাম। দেখলাম জাবির দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। এই ছেলেটা আমার সমবয়সী হবে, সবসময় হাসে। অথচ কতগুলো দিন হয়ে গেল আমি হাসি না। আমার সবটুকু হাসি বাক্সবন্দি করে কেউ দূরের সমুদ্রে ফেলে দিয়ে এসেছে। সেগুলো হয়তো সমুদ্রের তলদেশে ছটফট করছে। আমি মাথা নাড়লাম, চাপা সুরে বললাম, দিচ্ছি। কষ্ট হয়ে যাবে? তাহলে না হয় থাক। তার কণ্ঠে অপরাধ বোধ ফুটে উঠেছে, চেহারায় অস্বস্তি। আমি ঝটপট বললাম, কষ্ট হবে না, বানিয়ে দিচ্ছি এক্ষুনি। আপনি বসার ঘরে অপেক্ষা করুন। চুলায় পানি বসিয়ে দিলাম। আড়ষ্টতা নিয়ে দেখলাম সে এখনো যায়নি। বিশাল আকার রান্নাঘরে হাঁটাহাঁটি করছে। ফ্রিজ খুলে একবার মিষ্টি বের করে খেলো। আমার চোখে চোখ পড়তে তার অর্ধ খাওয়া মিষ্টির টুকরো বাড়িয়ে দিল। বলল, মিষ্টি খাবে? না, অসম্মতি জানিয়ে দ্রুত চোখ সরিয়ে নিলাম। সে বাকি অংশ মুখে পুরল। চুলার আঁচ বাড়িয়ে দিলাম। জাবির নামের ছেলেটা যাবে না বোধহয়। তার চেয়ে দ্রুত চা বানিয়ে দিই। বাড়ি কোথায় তোমার? পরিবারে কে কে আছে? কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছ? জাবির পাশে এসে দাঁড়িয়েছে। তার এক হাতে চায়ের কাপ, আর এক হাতে ছাঁকনি। কণ্ঠ বেশ স্বাভাবিক। কত সহজভাবে কথা বলছে, যেন আমি তার খুবই পরিচিত। কিন্তু না, আজ প্রথমবার ওর সাথে কথা হচ্ছে। নবম শ্রেণীতে ছিলাম, অধ্যয়নরত, বিজ্ঞান বিভাগে। বাড়ি কোথায় বললাম না, পরিবারে কে আছে সেটাও বললাম না। শুধু পড়াশোনার ব্যাপারে বললাম। সে স্মিত হেসে বলল, তাই ভেবেছিলাম। পড়াশোনা ছাড়া তো এত স্পষ্ট করে কথা বলা সম্ভব না। আমি কখন স্পষ্ট করে কথা বললাম? কখন শুনলেন? কৌতূহল দমন করতে না পেরে প্রশ্নটা করেই ফেললাম।
কারণ আমার যতদূর মনে পড়ে এদের সামনে আমি দুটো শব্দের বেশি কখনো উচ্চারণ করিনি। জাবির লাজুক হাসলো, বাচ্চা সুলভ হাসি। বলল, কবে জানি রাতে সালেহা খালার সাথে বসার ঘরে কথা বলছিলে, অনেক কথা। তার কিছু শুনে নিয়েছিলাম আমি। ভারী অবাক হলাম আমি। প্রায় রাতে সবাই উপরে যাওয়ার পর খালা আর আমি বসে গল্প করি। আমি অবশ্য কম বলি, খালা বকবক করে, আমি শুনি। বুঝতে পারলাম জাবির আমাকে বহুদিন হলো লক্ষ্য করেছে, এই জন্য এত সহজ ব্যবহার। চা হয়ে গেছে। ছাঁকনি হাতে ঢালতে নিতে জাবির বাধা দিল। বলল, আমি ঢালছি, আরেকটা কাপ নিয়ে এসো। পাশের তাক থেকে আরেকটা কাপ আনলাম। সে নিজেই ছেঁকে 2 কাপে চা ঢাললো। একটা নিজের হাতে নিয়ে আরেকটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি চা খাই না। অভ্যাস করো। চা ছাড়া মানুষ বাঁচে বুঝি? ধরো, চা ছাড়া মানুষ বাঁচে, ভালো মতো বাঁচে। 3 দিন ভাত ছাড়াও মানুষ বাঁচে। এই যে আমি বেঁচে আছি। শুধু ভালোবাসা ছাড়া, প্রিয় মানুষদের ছাড়া মানুষ বাঁচতে পারে না। তবুও বাঁচতে হয়, এবং ভীষণ কষ্ট হয়। এ বাচ্চাকে বাচ্চা বলে না। অমত প্রকাশ করে বললাম, আমি খেতে পারি না চা। আহা, খাও না, খাও, কাপটা ধরো তো। হাতে গরম লাগছে। চায়ের কাপ ধরলাম আমি অনিচ্ছা নিয়ে। হাত খালি হতে জাবির নিজের কাপে ঠোঁট ছোঁয়ালো। সুখানুভূতি নিয়ে বলল, ভারী মিষ্টি, দুর্দান্ত হয়েছে, ধন্যবাদ তোমাকে। চা পেয়ে কোনো মানুষ এত খুশি হয় সেটা জাবিরকে না দেখলে অজানা থাকতো। চোখে মুখে প্রগাঢ় তৃপ্তির ছায়া। মুচকি হাসি দিয়ে সে রান্নাঘর থেকে বের হয়ে গেল। কি অমায়িক ব্যবহার। বহুদিন পর ভেতরে একটু ভালো লাগা কাজ করলো আমার। চা দিয়ে ধোয়া বের হচ্ছে। এত গরম চা কেউ খায় কি করে? কাপ নিয়ে বের হওয়ার জন্য উদ্যত হতে সামনে এসে দাঁড়ালেন ফাইজান ভাইয়ের মামা। ভয়ানক চমকে গেলাম। আমার হাত থেকে চায়ের কাপ নিয়ে চুমুক দিলেন তিনি। জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে বললেন, খুব টেস্ট হয়েছে পাখি। আমি ভয়ে ভয়ে বললাম, জুই আমার নাম। তিনি শুনলেন না হয়তো। কাপে দ্বিতীয় চুমুক দিতে আমি পা চালালাম। বেশি দূর এগোতে পারলাম না। কবজিতে টান পড়ল। উসকুস করে ছাড়ানোর চেষ্টা করলাম। তিনি বললেন, এমন করছো কেন? আসো কথা বলি। আমাকে মামা বলে ডাকবা। আলতাফ মামা। গা গুলিয়ে উঠল আমার। সিঁড়ি দিয়ে কেউ নামছে, তার পদধ্বনি কানে আসছে। বুকে সাহস ফিরে পেলাম যেন। কয়েক সেকেন্ডের ব্যবধানে বড় মাকে দেখতে পেলাম। আলতাফ মামা বড় মাকে দেখেও হাত ছাড়লেন না, উল্টো টেনে নিয়ে সোফায় বসে পড়লেন। বড় মা কাছে আসতে বললেন, আপা, এত ছোট মেয়ে কাজে নিছো কেন? এ কি কাজ পারবে? মেয়ে তোমার বয়স কত? আমি নিচু গলায় বললাম, 15। আরে সব কাজ পারে। মা মরা মেয়ে, জন্মের সময় মাকে হারাইছে। দাদির কাছে বড় হয়েছে, দাদিও আর বেঁচে নাই, নিয়ে নিলাম কাজে। আহারে, বাচ্চা মেয়ে, এই বয়সে কত কিছুর মধ্যে দিয়ে গেছে বলে আলতাফ মামা আমার মাথায় হাত ছোঁয়ালো। সেই স্পর্শে ছিটে ফোটা স্নেহ ছিল না, ছিল অন্য কিছু। তবে বড় মার কথা শুনে বুঝলাম, আব্বা এদের মিথ্যে পরিচয় দিয়েছেন। আমার কি উচিত এই মিথ্যেগুলো সংশোধন করা? হয়তো উচিত, কিন্তু এত বড় সত্য বলার সাহস নেই আমার। বললেও সে একই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। মা মরা মেয়ে। বড় মা ফের বললেন, জুই ঘুমাসনি? সারাদিন কাজ করলি, গিয়ে বিশ্রাম নে। আলতাফ মামাকে উদ্দেশ্য করে বললেন, তো দুলাভাইয়ের সাথে কথা বলেছিস? আসবে কবে কিছু বলেছে? আসবে আপা, কিছুদিন পর আসবে। বড় কাজে গেছে। বড় মার এদিকে নজর নেই। তিনি সামনের সোফায় বসে মনোযোগ দিয়ে কিছু ভাঁজ করছেন। আলতাফ মামা হাত ছেড়ে দিয়েছে আমার। সুযোগ বুঝে উঠে দাঁড়ালাম আমি। বড় মাকে বললাম, আমি রুমে যাই তাহলে। যা, ঘুমা গিয়ে। আমি সন্ধ্যায় ডেকে দিব। বড় মায়ের অনুমতি পেয়ে আর অপেক্ষা করলাম না। দ্রুত হেঁটে চলে গেলাম। বসার ঘরে বড় মা আর তার ভাই কথা বলছে। আমি রুমে চিটকিনি লাগিয়ে দিলাম। এই চিটকিনি বড় মা না ডাকার আগ পর্যন্ত খুলব না। খুবই চমকপ্রদ হলেও সত্য যে এ বাড়িতে আমার লেখাপড়ার কথা উঠেছে। বসার ঘরে মোটামুটি সবাই উপবিষ্ট। আমি এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছি। আমার স্কুল যাওয়ার কথা প্রথম কে তুলেছে জানি না। আমার অনুমান শক্তি বলছে ফাইজান ভাই। ফাইজান ভাই কথা বলেন আমার সাথে, কিন্তু যতবার চোখে চোখ পড়ে বা অসাবধানতা বশত তার সামনে পড়ে যাই,
কেমন অপরাধ বোধ নিয়ে তাকায়, যেন আমার আজকের এই দুর্দশার জন্য তিনি দায়ী। আমি যে পড়াশোনা না করে এ বাড়িতে কাজ করছি, এসবের জন্য একমাত্র তিনি দায়ী। আমি অবাক হই, ভারী অবাক হই। এই মানুষটা তো ভালো কেন? আমার স্কুলে যাওয়ার ব্যাপারটাতে এক একজন এক এক রকম মত দিতে লাগলো। দু চারজন রাজি, তাদের অভিমত বাচ্চা মেয়ে, আর কিছু দূর পড়ুক, প্রয়োজনে বিজ্ঞান বিভাগে না পড়ে অন্য বিভাগে পড়ুক, তবুও পড়ুক। আবার কারো কারো অভিমত ভিন্ন, পড়লে বাপের বাড়ি থেকে পড়তো, ঢাকা কেন এসেছে? কাজের জন্য এসেছে, কাজ করুক। পড়াশোনা দিয়ে কি হবে? নাম লিখতে পারে, টুকটাক পড়তে পারে, তাতেই হয়েছে। এসব কথোপকথনে আমি নীরব দর্শকের মতো রইলাম। একসময় বৈঠক ভাঙলো। আমার হাতে চা খেয়ে কেউ কেউ চায়ের কাপ নিয়ে উপরে চলে গেল। আমি পূর্বের জায়গায় দাঁড়িয়ে রইলাম। গত পরশুদিন আলতাফ মামা চলে গেছে, জরুরি কাজ পড়েছে নাকি, এই জন্য একটু নির্ভয় আছি। আমার চিন্তার মাঝে হঠাৎ ফাইজান ভাইয়ের ডাক পড়ল। বলল, জয়ী, তোমার কি ইচ্ছে? পড়াশোনা করবে নাকি করবে না? থতমত খেলাম আমি। কি উত্তর দিব? পড়াশোনা করতে চাই তো, খুব করে চাই। আমি চিরকাল কষ্টে থাকতে চাই না, ঘরবন্দি থাকতে চাই না, নিজের পরিবর্তন চাই। অনেক কিছু শিখতে চাই, জানতে চাই। মানুষের জন্ম তো একটাই, সেই এক জন্ম অন্যের বাড়িতে কাজ করে কাটিয়ে দিব? কাচুমাচু স্বরে বললাম, যদি সম্ভব হয় তাহলে পড়তে চাই। আর কোনো কথা হলো না। ফাইজান ভাই তার রুমে চলে গেল। এই মানুষটার সাথে কোথায় যেন রাফি ভাইয়ের মিল পাই, কিন্তু কোথায় তা ধরতে পারি না। কিন্তু কোথাও মিল আছে। ঘুরে ফিরে যতবার তার দিকে চোখ পড়ে, রাফি ভাইয়ের মুখটা মানসপটে ভেসে ওঠে। সব চিন্তা উড়িয়ে কাজে হাত দিলাম। সালেয়া খালা চলে এসেছে, একা একা মাছ কাটছে। আমি যেতে খালা বলল, পড়াশোনাটা কর ফুল। আমি বড় বুড়ে কব নেই, পড় তুই। সারাটা জীবন অন্যের বাড়ি কাম করবি না কিরে? পড় ভালো কইরা। আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম, কিছু বলতে পারলাম না। এ বাড়িতে আছে অনেক দিন হয়ে গেছে, আব্বা একবারও খোঁজ নেয়নি। আমি জানতাম সে খোঁজ নিবে না। এটা নিয়ে মন খারাপ হয় না আর। আমি জানি আমার ভালো চাওয়ার মতো এখনো অনেক মানুষ আছে, এ ধরাতেই আছে, আমার আশেপাশেই আছে। আব্বা এসেছিল, গতকাল রাতে এসেছিল, কিন্তু আমার সাথে দেখা করেনি, বাড়ির ভেতরেও আসেনি। এ বাড়ির ড্রাইভার আর আব্বা নাকি বন্ধু মানুষ, তার সূত্র ধরে আজ আমি এ বাড়িতে। গতকাল আব্বা শুধু সেই ড্রাইভারের সাথে দেখা করে চলে গেছে। সকালবেলা নাস্তা বানানোর সময় খালা আমায় জানালো বিষয়টি। এত কষ্ট পেলাম, আব্বার ওপর চরম ঘৃণা জমে আছে। তবুও তিনি আমার সাথে দেখা না করে চলে গেছেন মানতে পারলাম না। রুমে ঢুকে কেঁদে বুক ভাসিয়ে দিলাম। কান্না থামলো মিনিট 20 পর। বড় মায়ের কণ্ঠ শুনতে পেয়ে দ্রুত চোখ মুছে দরজার বাইরে এলাম। বড় মা কাছাকাছি এসে বললেন, ঝটপট তৈরি হয়ে নেই জুই, ফাইজান দাঁড়িয়ে আছে, তোকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসবে। ভারী অবাক হলাম আমি। আমার স্কুল যাওয়ার কথা উঠেছিল সপ্তাহখানেক আগে। এতদিন এই ব্যাপারটা নিঃশব্দ ছিল বলে ধরে নিয়েছিলাম, আর স্কুলে যাওয়া হবে না বোধহয়। আস্তে আস্তে সূক্ষ্ম এক খুশির অনুভূতি ভেতরে ছড়িয়ে পড়ল। দৌড়ে তৈরি হয়ে গেলাম। ফাইজান ভাইয়ের হাতে একটা ফাইল, ফাইলে কিছু কাগজপত্র। দুজন নিশ্চুপ হেঁটে চলেছি। গেট থেকে উনি বলেছেন, স্কুলটা কাছাকাছি, গার্লস স্কুল, কোনো ভয় নেই, হেঁটে রোজ আসা যাওয়া করা যাবে। ফাইজান ভাই বেশিক্ষণ নীরব থাকলো না। আশপাশের রাস্তাঘাট চিনিয়ে দিল, বড় বড় বিল্ডিং এর কোনটা কি সব বুঝিয়ে দিল। একবার বলেই ফেললো, হাঁটতে কষ্ট হচ্ছে। ছোট্ট একটা প্রশ্ন, অথচ তাতে আমার কি যে ভালো লাগলো। ঘন ঘন মাথা ডানে বায়ে নেড়ে বললাম, না, একটু কষ্ট হচ্ছে না। সত্যি কষ্ট হচ্ছে না আমার। ছোটবেলা থেকে হেঁটে অভ্যাস আছে। গ্রামে যে স্কুলে পড়তাম সেটা বেশ দূরে ছিল। নিয়মিত হেঁটে যেতাম সেখানে, যার দরুন হাঁটাহাঁটিতে বেশ পাকা আমি। কিন্তু ফাইজান ভাইয়ের কষ্ট হচ্ছে তা বুঝতে পারছি। ওনারা বড়লোক মানুষ, গাড়ি নিয়ে চলাফেরা করে সব সময়। আজ আমাকে রাস্তা চিনিয়ে দেওয়ার কারণবশত হাঁটতে হচ্ছে। এই তো পৌঁছে গেছি, এটা স্কুল। খানিক দূরের স্কুলটা ইঙ্গিত করে বলল ফাইজান ভাই। আমি বিস্ময় নিয়ে তাকিয়ে রইলাম। এত বড় স্কুলে পড়বো আমি? বাহির থেকে কি যে সুন্দর লাগছে। স্কুলের ভেতরে ঢুকে আরো অবাক হয়ে গেলাম। চারপাশ পরিপাটি, ছিমছাম,
কোনো ছেলে নেই। চারিদিকে মেয়েরা স্কুল ড্রেস পরে ছোটাছুটি করছে। বেশিক্ষণ সে দৃশ্য দেখার সুযোগ হলো না। ওনার সাথে স্কুলের অফিস রুমে যেতে হলো। স্কুলের প্রায় শিক্ষকেরা ফাইজান ভাইকে চিনে। চলমানরত সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কুশল বিনিময় করলো। বুঝলাম উনি পরিচিত সবার। পরিচিত হবে নাই বা কেন? ওনার বাবা নামকরা লোক, রাজনীতি করে। ওনার চাচাও কম না, আবার ফাইজান ভাই নিজে কম কিসে? খুলনায় ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, পড়াশোনা শেষ দিকে প্রায়। অফিস রুমের স্যার দ্রুত ভর্তির সব কাজ শুরু করে দিল। কাগজপত্র দেখে বুঝলাম আব্বা গতকাল ভর্তির প্রয়োজনীয় কাগজ দেওয়ার জন্য ঢাকা এসেছিল। আব্বাকে জানালো কে? পাশের মানুষটাকে জিজ্ঞেস করতে গিয়ে পিছিয়ে গেলাম। ভর্তির কাজ শেষ হলো দ্রুত। অবশেষে আমিও এত বড় এক স্কুলের ছাত্রী হয়ে গেলাম। কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। এখানে টিকতে পারবো তো? বাড়ির কাজ সামলিয়ে স্কুলে আসা যাওয়া করতে পারবো তো? প্রশ্ন জাগলো মনের কোণে। জানি না এই ভাগ্যে বিধাতা আর কি কি লিখে রেখেছে। তবে আমাকে পারতে হবে। যে মানুষগুলো এত আগ্রহ নিয়ে আমায় ভর্তি করালো, তাদের অসন্তুষ্ট করা যাবে না। কাজ শেষ হতে বের হয়ে আসছিলাম, হঠাৎ অফিস রুমের স্যারটা ফাইজান ভাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, স্টুডেন্ট কে হয় আপনার? আমি ভয় পেয়ে গেলাম। ফাইজান ভাই এখন কি উত্তর দিবে? বাড়ির কাজের লোক বলে পরিচয় দিবে? সে সময় নিল না। আমার মাথায় হাত বুলিয়ে বলল, ছোট বোন আমার, দেখে শুনে রাখবেন প্লিজ। ফাইজান ভাইয়ের নির্মল স্নেহাশিস কণ্ঠ, এতটুকু মিথ্যে নেই। কিন্তু তার এ অকপটে বলা সত্যটা বুকে তীব্র আঘাত হানল। তার মুখের বোন সম্বোধন শুনে অন্তরে ব্যথা অনুভূত হলো। কোথায় যেন তীব্র অভিমান জমল। তবে কি আমার অবচেতন মন তার কাছে অন্য কিছু আশা করেছিল? বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।